আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি ভালো আছেন। আমার কথা শোনা যাচ্ছে কি না, ডক্টর সাইফুল, জি, বলবেন একটু। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। শোনা 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 যাচ্ছে যাচ্ছে? স্যার। জি স্যার, শোনা আর যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুরু করে দিচ্ছি, জাস্ট কানেক্টেড থাকেন। ওর স্বরূপ। আর আর জাস্ট 1-2 মিনিট অপেক্ষা করি, আর দু একজন যদি আসেন। ঠিক 9টা 35-এ আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমরা আলোচনা শুরু করি। সবাইকে শুভেচ্ছা আজকে ক্লাসে জয়েন করার জন্য। বাকিদের যদি কারো যোগাযোগ থাকে, কানেক্টেড থাকেন, জাস্ট নক করে রাখতে পারেন আর কি, যে ক্লাসটা শুরু হয়েছে। আহ, আমি আমার অংশটুকু শুরু করে দেই। একটু কানেক্টেড হন। আমাদের আজকের টপিক ইউরোলজি থেকে নেওয়া। বিষয়টা ইউরোলজি বলাতেই হুট করে মনে হচ্ছে এটা সার্জিক্যাল ইস্যু। হতে পারে সার্জিক্যাল ইস্যু, কিন্তু আমাদের জিপিদের জন্য, ফ্যামিলি ফিজিশিয়ানদের জন্য সার্জারি মেডিসিন এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি জিপি হিসাবে এ ধরনের কেস কিভাবে ডিল করছি, পারছি, এবং আমার কি জানা দরকার। আমি তো ইউরোলজিস্ট না, এবং ইউরোলজিস্ট হচ্ছিও না এখন। হ্যাঁ, কাজে আলোচনাটা ওইটা ভেবেই হবে, এবং এটাই আমাদের টার্গেট, যে আমরা সার্জারি স্পেশালিস্ট ইনফরমেশন ডিসকাশন আমরা বলার দরকারও নাই, বোঝারও দরকার নাই। তো ইউরোলজিতে এমনি আলোচনা আপনাদের অনুরোধ করব যে মানে ক্লাসটা একটা ডিসকাশনের মতো যেন থাকে আর কি। হ্যাঁ? কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করে দেওয়া হয়েছে, যেগুলো হয়তো বিস্তারিত কথা বলার সুযোগ নাই ক্লাসে, ওগুলো পড়লে টের পাবেন। ম্যাক্সিমাম জিনিসই দেওয়া হয়েছে। তবুও আলোচনা না করলে হয়তো অনেক কিছু স্পষ্ট হবে না, এই জন্য আপনারা মানে প্রশ্ন করা, কথা বলা দরকার। এবং ক্লাস টাইমে চেষ্টা করতে হবে যেন অন্য কোনো কাজ বাদ দিয়ে এই কাজে আমরা থাকি, তাহলে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যাবে। যেহেতু কষ্ট করে জয়েন করেছেন, কথা মধ্যে থাকবেন, আলোচনার মধ্যে থাকবেন যতটুকু পারেন। না হলে তো জাস্ট রেকর্ডটা শুনলে হয়ে যেত, তাই না? তো লাইভ থাকার যে বেনিফিট এটা আলাদা। এটা চেষ্টা করেন। তো ইউরোলজিতে এখন ইউরোলজির সিমটম কি যদি বলা হয় আর কি, হ্যাঁ, এটা, বা আপনারা অনেক সময় ইউরোলজি রোগীও রেফার করে থাকেন, কখন রেফার করেন নিশ্চয় বোঝেন যে এটা ইউরোলজির কেস, আমি ডিল করতে পারছি না, এমন কোন একটা ব্যাপার তো। হ্যাঁ? তো সেগুলোকে আমরা একসাথে বলি যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। কেমন? তো এইখানে যে লিস্টটা দেখানো হয়েছে,
একটু আশা করি সবাই বুঝতে পারছেন, কিন্তু কোনো শব্দ বোঝা যাচ্ছে না এমন কোনো শব্দ থাকলে একটু যদি বলতেন। না হলে বুঝে নেবো যে আপনি বুঝে ফেলেছেন আর কি। এগুলো সব লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। তো একসাথে সবগুলা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিন্ড্রোম এমনও বলার ব্যাপার আছে। ইউরিনারি ট্র্যাক্টের এই লোয়ার পার্টের যে মেইন সিমটমগুলো ইউরোলজির সাথে রিলেটেড। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই প্রত্যেকটা সিমটম এখানে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো জাস্ট ট্রাক্টের যে অবস্ট্রাকশন, এটির কারণে প্রথম অংশটুকু, আর ইরিটেশন ভেতরে। সো ইরিটেশনের একটা কমন কজ হচ্ছে ইনফেকশন। আবার যদি ইউরিনারি ব্লাডার স্টোন হয়, এই স্টোনও তো ইরিটেট করতে পারে। তো এই ইরিটেশনের জন্য নিচেরটা হয়। সবই রোগের সবকিছু হয় না, সব রোগের হয় না। তো এখন এই সিমটমগুলো দেখে আপনারা একটু বলবেন কি আমরা আসলে ইউরোলজির বা লোয়ার ইউরিনারি ট্রাক্ট সিমটম রিলেটেড কোন ডিজিজ বেশি ডিল করতে হয়? একটু কি কেউ বলবেন? So, ডক্টর আনোয়ার। benign enlargement of the prostate. বিনাইন এনলার্জমেন্ট প্রস্টেট আমরা ডিল করি, ভালো, এটা একটা। আর অন্য কোনো রোগ? ইউটিআই। ইউটিআই, ইউটিআইও তো ইরিটেটিভ প্রবলেম হয়, আর্জেন্সি হয়, ফ্রিকোয়েন্সি হয়, ইনকন্টিনেন্স হয়, কিন্তু ইউটিআইতেই হয়। প্রোস্টেট এনলার্জ হয়ে তো ইউটিআই হয়, হয় না? হয়। Yes. কাজেই এনলার্জ প্রোস্টেটের আবার একটা সেকেন্ডারি আউটকাম ইউটিআই। তাহলে একটা ইউটিআই নিজে নিজেই একটা এই সিমটম করে, তারপরে প্রোস্টেট বড় হয়ে করে। আর আরেকটা যদি বলা যায় কমন ডিজিজ, প্রোস্টেট বড় না অথচ ইনফেকশন না, তাহলে আরেকটা ডিজিজ কি বলা যায়? So, systemic যেটা ডায়াবেটিসে অনেক সময়। সিস্টেমিক হিসাবে ওখানে হবে পলিইউরিয়া। আচ্ছা। পলিউরিয়ার কমপ্লিকেশন, অথবা পলিউরিয়া না, ডায়াবেটিস এর কমপ্লিকেশন হিসাবে ইউটিআই হতে পারে। আচ্ছা, আর একটা কথা কেন সহজে আসছে না, স্টোন। ট্রাক্টের যে কোনো জায়গায় স্টোন হতে পারে না? একটা আরেকটার সাথে রিলেটেড হয়ে পড়ে, যদিও স্টোন হয়ে ইনফেকশন হলো, আবার ইনফেকশনের পরে স্টোন হলো, এমনও ঘটছে। কিন্তু এরা তো আলাদা আলাদা ডিজিজ, তাই না? আর যেখানেই এনলার্জ প্রোস্টেট আছে, এই এনলার্জ প্রোস্টেট কি সবসময় বিনাইন হবে কথা আছে? না স্যার। তাহলে কি হতে পারে বিনাইন ছাড়া? ম্যালিগনেন্সি হতে পারে স্যার। ম্যালিগনেন্সিও হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে। হাইপারপ্লাসিয়া অফ ব্লাডার হতে পারে স্যার। হ্যাঁ, হাইপারপ্লাসিয়া মানে এনলার্জমেন্টটাই তো, ইট ইজ ডিউ টু এনলার্জমেন্ট হয় স্যার। হাইপারপ্লাসিয়া। কিন্তু ব্লাডার মাস যেখানেই হতে পারে। হাইপারপ্লাসিয়া, হ্যাঁ, যেখানে হাইপারপ্লাসিয়া সেখানেই কিন্তু চান্স অফ ম্যালিগনেন্সি। আজকে জি। হয়তো হাইপারপ্লাসিয়া, সামনে তো ম্যালিগনেন্সি হয়ে যেতে পারে, জি স্যার। অথবা প্রোস্টেট শুরু থেকেই ম্যালিগনেন্ট হয়ে যেতে পারে। তাহলে আমি একটু সতর্কভাবে যদি বলি, ডক্টর আনোয়ার ফারুক যেটা বললেন যে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আমরা যে বিনাইন বলছি, তাহলে অবশ্যই এই যে বিনাইন এটা আমাদের প্রুফ করতে হবে। এনলার্জমেন্ট সবসময় বিনাইন হবে এমন তো না। যাক, আমরা ওই আলোচনায় যাই, আগে এই সিমটম গুলোর সাথে একটু পরিচিত হয়ে গেলাম। তো যে কোনো আউটফ্লো ট্রাক্ট বন্ধ হয়ে গেলে, বিওও সংক্ষেপে বলে আর কি, হ্যাঁ। এগুলো একটু আনকমন শব্দ, আমরা হয়তো অনেকে পরিচিত থাকতে পারেন, আমার মনে হয় যেন কম পরিচিত। এগুলো ফ্যামিলি মেডিসিনের বই থেকে নেওয়া তো, যে বইগুলো আমরা হয়তো আপনারা অনেকেই পড়ে অভ্যস্ত না, কিন্তু আমি চেষ্টা করেছি বিভিন্ন মানে কমন সোর্স ফ্যামিলি মেডিসিনের কালেক্ট করে সহজবোধ্য করার চেষ্টা। সো ওই ডিএক্সটি মানে হচ্ছে ডায়াগনস্টিক ট্রায়াড, যেখানে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট তো কমন, কিন্তু প্রোস্টেট বড় না হয়েও তো ব্লাডার নেক অবস্ট্রাকশন হতে পারে বিভিন্নভাবে।
ওই যে ব্লাডার আউটফ্লোতে যদি ধরেন একটা ব্লাডার ক্যান্সারই হয়ে গেল, তাই না, সেখানেও তো আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। তো সেজন্য এটা মানে প্রোস্টেটের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য যে ইউরিন ফ্লোটা কম, স্ট্রেইনিং টু ভয়েড, মানে চাপ দিয়ে প্রস্রাব করতে হচ্ছে রোগী এভাবে যদি বলেন, আর ঘন ঘন যদি হয়, ফ্রিকোয়েন্সি, তো ঘন ঘন হওয়াটা কিন্তু ইরিটেটিভ ফিচার। এই তিনটা যদি পাওয়া যায় তাহলে বলতে হবে যে ব্লাডার আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন হয়েছে। রিমাইন্ডার হলো যে প্রোস্টেট বড় না হয়েও এই ঘটনা ঘটতে পারে। মানে বড় বলতে খুব বেশি বড় না, একটু করে বড় হলো, কিন্তু জায়গা মতো বড় হলো, যেখানে ইউরেথ্রাল যে প্যাসেজ আছে সেখানে ব্লক করে দিচ্ছে, তাহলে তো অবস্ট্রাকশন হবে। স্ট্রিকচার ইউরেথ্রা। স্ট্রাকচার ইউরেথ্রা আর আলাদা আরেকটি কজ। ভেরি রাইট, এটা এসটিডি হয়ে ইউরেথ্রাইটিস হয়ে হয়ে যেতে পারে, এটাও কমন কিন্তু না, এটাও তো কমন, স্ট্রাকচার ইউরেথ্রা। এই যে আলোচনাগুলো করছি এগুলো যারা আমরা প্র্যাকটিস করছি বা করছেন মোটামুটি ডে টু ডে এগুলো পাওয়া যায়। হ্যাঁ। এখন আমরা ফ্যামিলি ফিজিশিয়ানের দায়িত্বটা কি হবে এটা একটু বোঝানোর চেষ্টা করি। এটি জাস্ট ছবি আর কিছু না, যে বিভিন্ন সিচুয়েশনে যে আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন যে হচ্ছে, ইভেন এই যে কার্সিনোমা, দেখেন কার্সিনোমা হয়েও প্রস্টেটকে নিজেকে ব্লক করে দিচ্ছে, তাই না, বিনাইন প্রোস্টেট বা যে বড় প্রোস্টেট হয়ে গেল, হাইপারপ্লাসিয়া জোন, চাপ দিল ইউরিথ্রার উপরে, প্রোস্টেটিক ইউরিথ্রা না মাঝখানে, এটা নর্মাল, তারপর এটা ন্যারো হয়ে গেল, ন্যারো হয়ে গেল, এইখানে এসে আটকে গেল। তো বিভিন্ন ভাবে হয় ব্লাডার নেক অবস্ট্রাকশন, যে এই যে ব্লাডারের যে এই এরিয়াটা এটা এখানকার কোনো ব্লকের জন্য হয়ে গেল। তো ভিতরে কি জন্য হলো না হলো এটি বড় কথা নয়, আমাদের ক্লিনিশিয়ান হিসাবে, ডাক্তার হিসাবে আইডেন্টিফাই করতে পারা যে এখানে একটা ব্লাডার নেক অবস্ট্রাকশন হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই তো সার্জারি লাগবে। তো আমি তো আর সার্জারি করছি না, আমরা জাস্ট অ্যাসেস করছি, কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি, ইনভেস্টিগেশনও করছি প্রয়োজনীয়, তারপরে আমরা অবজার্ভ করে রেফার করে দিচ্ছি, এই হলো কাজ। এখন আমরা যখন এই ব্লাডার অবস্ট্রাকশন, ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন সাসপেক্ট করছি, এবং সেটার কারণ কমনেস্ট কজ হিসাবে তো প্রোস্টেটকেই ভাবছি, তাহলে মেডিকেল হিস্ট্রিতে আমাদের আসলে যেটা দরকার সেটাকে বলে ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমটম স্কোর। তো এটি সম্পর্কে কারো আইডিয়া হয়েছে কিনা যদি একটু বলেন, এই শব্দটার সাথে ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমটম স্কোর একটু বলে ফেললে তাহলে আমি আগাই। একটু কেউ বলেন, কেউ জানেন কিনা এই ব্যাপারটা নিয়ে? জানি না স্যার, এটা সম্বন্ধে। জানেন না, আচ্ছা। বাকিরা জানেন মনে হচ্ছে, চুপ করে আছেন। এই হলো একটা স্কোর করা প্রোস্টেট নিয়ে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, জানা নেই স্যার। জানেন, হ্যাঁ, তাহলে আমরা আবার জানাবো, আবার আলোচনা করব এটা সিগনিফিকেন্স কি। সব বইতে এটি আছে কিন্তু, যেখানে প্রোস্টেটের আলোচনা আছে, ইভেন মেডিসিন বইতেও আছে। কিন্তু যে কাজটা হয়তো আমরা করি না সেটি হলো ফিজিক্যাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অ্যান্ড দ্য জেনিটাল এক্সামিনেশন। আমি জানি না আমি কথাটা সত্য বললাম কিনা, আমরা কি আসলে পার রেকটাল এক্সামিনেশন ইনভেরিয়েবলি করি চেম্বারে? কালচারালি একটু কেমন যেন অকওয়ার্ড মনে হয়। আচ্ছা, করেই বা কি, আমি করে কি পাচ্ছি পার রেকটাল করে? একটা এনলার্জ প্রোস্টেটই তো পাবো, কিন্তু সেই এনলার্জমেন্টটা ম্যালিগন্যান্ট কিনা সেই ধারণাটুকু তো পাবো। এবং আমরা জানি যে ম্যালিগন্যান্ট ফিচারগুলো কি কি, ইরেগুলার থাকবে, হার্ড থাকবে, সালকাস ডিসঅ্যাপিয়ার করবে, এইসবই তো। তো এখন ওই যে স্কোরিং এর প্রশ্নগুলো হচ্ছে এটা, হ্যাঁ। তো এগুলো একটা একটা করে পড়ার কোনো সুযোগও নাই, এটা আপনারাই পড়ে ফেলেছেন বা পড়বেন। এখানে স্কোরগুলো এভাবে করা হলো, করার পর যখন এরকম 0 to 7-এর মধ্যে স্কোর হবে এটাকে বলা হয় মাইল্ডলি সিমটোমেটিক, 8 to 19 হলে মডারেট, অ্যান্ড 20 to 35 হলে সিভিয়ারলি সিমটোমেটিক। এই স্কোরিং করার গুরুত্ব হলো আপনি
যখন সিভিয়ারলি সিমটোমেটিক হবে তখন কিন্তু বুঝতে হবে যে এই পেশেন্ট সার্জারি লাগার সম্ভাবনা বেশি। লাগবে কি লাগবে না এটা পরে ওনারা ডিসাইড করবেন। খেয়াল করেন, একজন জিপি, একজন ফ্যামিলি ফিজিশিয়ান, আমরা বলি না যে আপনার অপারেশন করতেই হবে। শব্দটা এখানে কমিউনিকেশনের একটা স্কিল থাকে। আমরা সম্ভাবনার কথা বলি যে আপনার অপারেশন হয়তো লাগতে পারে, নাও লাগতে পারে, এই ব্যাপারে একটু সিদ্ধান্ত দরকার, এই জন্য আমি আপনাকে পাঠাচ্ছি। এটি আপনার আমার দায়িত্ব। এমনি বলে দেওয়া নয় আপনি ইউরোলজিতে দেখান। তো রোগীর মনে প্রশ্ন থাকবে যে ডক্টর, আমারই ডক্টর, আজকে কেন পাঠিয়ে দিচ্ছেন? এরকম প্রশ্ন থাকবেই। ওনারা প্রশ্ন করতেও পারেন, নাও পারেন, কিন্তু আমার আপনার কাজ ব্যাখ্যা করে বলা, এই হলো স্কোরের গুরুত্ব। আর সিমটম থাকলে তো আমরা অবশ্যই কিছু অ্যাডভাইস দেব, সাথে যেহেতু মেডিসিন অ্যাভেলেবল এটার জন্য আমরা মেডিসিনও দেব। সে আলোচনায় আমরা যাব একটু পরে। আর উপরের অংশটা এটা আলাদা সেপারেট কোশ্চেন। এই সেপারেট কোশ্চেনটা আপনাকে যেমন স্কোর, ট্রিটমেন্টের পরে ধরেন 18-19 মেডিসিন দিলেন, স্কোর তো কমতেও পারে, কিন্তু ওভারঅল আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ওয়েলবিইং এর প্রশ্ন। যে এই সিমটম যে অবস্থায় আছে, এই সিমটম নিয়ে উনি কদ্দূর খুশি, এটাকে গ্রেড করা হয়েছে। এটা অত্যন্ত জিপি কোশ্চেন। এই প্রশ্নটা স্পেশালিস্ট বইতে সবখানে আমি দেখিনি। যেমন বললো যে ইউ ওয়ার টু লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ উইথ ইউর ইউরিনারি কন্ডিশন দ্য ওয়ে ইট ইজ নাও। এখন যে অবস্থায় আছে, হাউ উড ইউ ফিল অ্যাবাউট ইট, এই অবস্থার সাথে আপনি কি ভাবছেন? জিরো মানে হলো উনি খুব খুশি আর কি, এরকম, হ্যাঁ, ডিলাইটেড। আর লাস্ট 6 হলো টেরিবল, উনি বলে অসম্ভব, এইভাবে বেঁচে বাঁচা আমার দ্বারা সম্ভব না, এরকম এক্সপ্রেশন হলো 6। তাহলে এই রকম স্কোর যদি আপনি প্রথম দিন করে রাখেন, আপনার ট্রিটমেন্টের পরে 2 মাস পরে, 3 মাস পরে যখন উনি ফলো আপে আসবেন, তখন আবার এই প্রশ্ন করবেন যে আজকের কি অবস্থা, আপনি তো আগে বলেছিলেন টেরিবল, এখন কি মনে করেন? তখন দেখা যাবে যে উনি এই 4 নম্বরে বলে আসছেন যে হ্যাঁ একটু উন্নতি হলো, মোস্টলি ডিসস্যাটিসফাইড, অথবা আস্তে আস্তে একেবারে 2-এও চলে আসতে পারেন, যে মোস্টলি স্যাটিসফাইড এমনও হতে পারে। হ্যাঁ, এবারে একেবারে ভালো, প্রেসড, প্লিজড, যেটি আনকমনলি ঘটবে। হ্যাঁ, এনলার্জ প্রস্টেট তো আর একেবারে নর্মাল হয়ে যাচ্ছে না। তো এইটাও আপনারা রেকর্ড হিসেবে রাখতে পারেন। এখন ভাবছেন যে কোনোদিন এই কাজটা করি নাই, আদৌ করা দরকার কিনা, আমি বলবো যে করা দরকার, এটাই বলতে বসেছি আর কি। যেগুলো আমরা করি না, নিজেই তো করি নাই। হ্যাঁ, এই আলোচনা থেকে আপনি শিখছেন তা নয়, আমিও শিখছি। তো করি নাই, এক সময় করি নাই, কিন্তু এখন তো করার চেষ্টা করছি বা করব। এটাই লার্নিং এর উদ্দেশ্য। হ্যাঁ, অনেক কিছু সিমটম, সাইন, এগুলা নিয়ে তো বিস্তারিত বলার কি আছে, এগুলো তো আমাদের পড়াই জিনিস। হ্যাঁ, আমরা জানি। আচ্ছা, এখন কমপ্লিকেশন অফ দি প্রোস্টেটিক অবস্ট্রাকশন, ওই যে ইরিটেটিভ ফিচারগুলো, যেমন প্রোস্টেট অবস্ট্রাকশন হলে রিটেনশন অফ ইউরিন থেকে যায়, শব্দগুলো কমন যদিও, খেয়াল করেন, ইউরিনারি ইনফেকশন, তারপরে স্টোন ফর্মেশন, এবং ব্যাক প্রেসারে কিডনি পর্যন্ত এফেক্টেড হয়ে ইউরেমিয়াও হয়ে যেতে পারে, রেনাল ফাংশন অ্যাবনর্মালিটি, এটা তো জানেনই। এখন আমাকে একটু উত্তর দেন, এই যে প্রোস্টেট নিয়ে আমরা যে ইন্ট্রোডাকশনটা বললাম, কি কি পরীক্ষা আপনারা করেন বা করানো যায়, একজন আমাকে বলেন। ডক্টর কুদ্দুস যদি ফ্রি থাকেন কাইন্ডলি একটু বলবেন, মাইকটা যদি অন করে বলেন। অথবা ডক্টর নাহিদ, ডক্টর সাইফুল বলতে চান, হ্যাঁ বলেন। কি কি স্যার পরীক্ষা আমরা প্রোস্টেট রিলেটেড, আমরা তো সাসপেক্ট করলাম বিপিএইচ, তাই না, ক্লিনিক্যালি। জি জি এখন ইনভেস্টিগেশনগুলো বলে ফেলেন তো তাড়াতাড়ি, বাকিরাও যোগ করবেন এবং মতামত দিবেন, বলেন। আলট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন উইথ এমসিসি উইথ পিভিআর, দেন এমসিসি উইথ পিভিআর, ভেরি গুড, ইয়েস অবশ্যই। দেন স্যার সিরাম পিএসএ, সেরাম পিএসএও করবেন, আচ্ছা, তারপর ইউরিনারি স্যার, ইউরিনারি, হ্যাঁ তাড়াতাড়ি বলে ফেলেন না, তারপরে আর সিবিসি কিছু, সিআরপি, সিবিসিসিআরপি, তারপর স্যার ক্রিয়েটিনিন কি দেখবো আমরা? সিরাম ক্রিয়েটিনিন, ক্রিয়েট, উল্টা প্রশ্ন না করে বলতে বলেছি, আপনি যোগ করেন, যোগ করলাম ক্রিয়েটিনিন। তারপরে ইউরোফ্লোমেট্রি,
ইউরোফ্লো। আচ্ছা, তারপর? Ultrasonic KUV with PVR. ওটা বলা হয়েছে ডাক্তার। কেইউবি স্যার মানে হোল। হ্যাঁ, বলেন। ইউরিন কালচার সেন্সিটিভিটি স্যার, ইউরিন সিএসটি। কালচার সেন্সিটিভ, গুড। তারপর? আর মাথায় আসছে না, তাই না? হ্যাঁ, মাথায় আসবে না যদি আমাদের হাতের কাছে না থাকে। যেমন সাইফুল বললেন ইউরোফ্লোমেট্রি, সাইফুলের নাগালের মধ্যেই ইউরোফ্লোমেট্রি আছে কিন্তু, হ্যাঁ, বললে পাশের বিল্ডিং এ যায় করে দিয়ে দেবে। যিনি দূরে আছেন, কেউ কি বলবেন আপনাদের নাগালে ইউরোফ্লোমেট্রি কি আছে? বা যার নাই একটু রেসপন্ড করেন, মানে চাইলে আপনি পাশ দিয়ে ইউরোফ্লোমেট্রি করাতে পারছেন না, এমন কি আছেন? কেউ কথা বলছেন না তো। তার মানে না কি আছে? স্যার, না নাই। স্যার। নাই। ইভেন ডক্টর সাইফুলের পাশেও যেটা আছে ওই মেশিনটা বন্ধ সম্ভবত, কি বলেন সাইফুল? থাকলেই হবে না, মেশিন আবার বন্ধ। জি স্যার, জি স্যার। তাহলে এই টেস্টটা একজন জিপি হিসাবে আমাদের মাথায় থাকলেও আমরা হয়তো করাতে পারবো না। এবার আসেন আল্ট্রাসোনোগ্রাম। এটাও বাংলাদেশের মানে প্রত্যন্ত অঞ্চলে কেউ যদি থাকেন, দেখা যাবে যে আল্ট্রাসোনোগ্রাম করতে 1 সপ্তাহ অপেক্ষা করবেন। কে করবেন? একজন আসবেন শহর থেকে, উনি সিরিয়াল ধরে আল্ট্রাসোনোগ্রাম করবেন। তাও তো করা সম্ভব, যে মানেরই হোক না কেন, তাই না? উনি ডিফারেন্ট ক্যাটাগরি অফ সনোলজিস্ট তো হয়েও থাকতে পারেন, তবুও তো আমাদের জন্য হেল্পফুল, যেটা আমি আপনি পারি না। কিন্তু আপনি জিপি হিসাবে যদি পারেন, আপনি নিজেই করতে পারেন। ইউরোফ্লোমেট্রি যন্ত্র কিনতে হবে, তাই না? তারপরে আল্ট্রাসোনোগ্রাম একটা যন্ত্র লাগবে। আপনার নিজের সাধ্য না থাকলে আরেকজনের দ্বারস্থ হতে হবে। আপনি চাইলে নিজে ইনভেস্ট করে, ইন জেনারেল। যাক, ওটা সাধারণ আলোচনা। তো যা বলেছেন আমার মনে হয় এগুলাই ঠিক। আমাকে একটু বলবেন যে সিবিসি সিআরপি কেন করতে চাচ্ছেন? যিনি বলেছেন একটু বলেন। এই রোগীর প্রোস্টেট, সাসপেক্টেড প্রোস্টেট এনলার্জমেন্ট, সিবিসি সিআরপি কি ক্লু আপনাকে দিবে? একটু বলে ফেলেন চটপট, তাড়াতাড়ি প্লিজ। কোনো ইনফ্লামেশন আছে কিনা ওখানে স্যার? মানে ইনফ্লামেশন বলতে কি? ইনফ্লামেশনের কজ কি হবে ওখানে আমাদের ইউরিনারি ট্র্যাক্টে? একটা কজ হলো ইনফেকশন। জি স্যার, ইনফেকশন ছাড়া আর কি কজ হতে পারে? যেমন মেলিগনেন্সি ডেভেলপ করলে ক্যান্সার অলসো কজ অফ ইনফ্লামেশন, না? প্যাথোলজির জি কথা। স্যার, জি স্যার। হতেই পারে স্টোন হয়েও ওখানে ইরিটেট করে করে ইনফ্লামেশন হতে পারে। এইটা একটা। আর যদি হিমাচুরিয়া হয়, আচ্ছা, তাহলে তো আস্তে 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 পেশেন্টের হিমোগ্লোবিনও কমে যেতে পারে। কমে যাচ্ছে পারে স্যার। কাজে সিবিসি অলওয়েজ এ মাস্টার ইনভেস্টিগেশন সব রোগের জন্য। সেই অর্থে এটাও ঠিক। ভালোই বলেছেন আসলে। এ, এখন আমরা যদি এইভাবে লিস্ট করি, দেখান তো কোনটা বাদ গেছে। সবটাই বাদ, মানে সবটাই আপনারা বলে ফেলেছেন। আমি সেটাই বলতে বসেছি, এর মধ্যে অতিরিক্ত একটু কথা যদি থেকে থাকে সেটি খুঁজে বের করেন, যেটা আপনারা কেউ বলেননি। ইউরিয়া ইলেক্ট্রোলাইট, ইউরিয়া বলা হলো তো, ইউরেটের ওইটা বলেছেন না, বলা হয়েছে। ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইট। ইলেক্ট্রোলাইট শব্দটা হয়তো কারো মুখে আসেনি হয়তো। স্যার যেখানে ইউরিয়া ইলেক্ট্রোলাইট সেখানে না, না, রেনাল ফাংশন বলতে ইউরিয়া ইলেক্ট্রোলাইট ক্রিয়েটিনিন তিনটাই। এটা প্যাকেজ। এখন আপনি প্রয়োজনে ইলেক্ট্রোলাইট ক্রিয়েটিনিন করবেন। ইউরিয়া সাধারণত ডিহাইড্রেশনের জন্য করা হয়, করলে বাড়ে, মানে ডিহাইড্রেশন হলে। এই জন্য আমরা প্র্যাকটিসে ইউরিয়া প্রায় সময় করি না। ক্রিয়েটিনিন দিয়ে বুঝে ফেলা যায় রেনাল স্ট্যাটাস আর কি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউরিয়া সহ করতে হয়। এটা অতিরিক্ত কথা বললাম। ডক্টর আনোয়ার কিছু বা কে জানি অন করলেন বলার স্যার, জন্য। ওই যে প্রোস্টেটিক নিডল বায়োপসি গাইডেড হ্যাঁ, বাই ট্রান্স, এটা বোধহয় বলা হয়নি স্যার এটা। এটা বলা হয় না। যদি আমি ক্যান্সার সাসপেক্ট করি, আমি যেমন পিএসএ করছি, করছি তো। তো পিএসএ করার পর আমাকে তো টিস্যু ডায়াগনোসিস করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে প্রোস্টেট নিডল বায়োপসি এটি একটি প্রসেস বটে। এটা আমাদের ফিল্ডে খুব বেশি করা হয় বলে মনে হয় না। আমরা পিএসএ দেখার পরে তো রেফার করে দেই, রেফার করে তারাই হয়তো করেন। জিপির অধীনে এই বায়োপসি করার তো আনইউজুয়াল, ইমপ্র্যাকটিক্যালও বটে। বরং প্রোস্টেট এনলার্জ হয়ে যদি আপনি ক্যান্সার সাসপেক্টেড হয়, তাহলে আসলে কি করণীয়? সরাসরি তো করে টিস্যু, মানে সার্জারি করে ওই টিস্যুই তো বায়োপসি করা যায়, তাই না? জি স্যার। এই জন্যে আলটিমেটলি এই প্রোস্টেট নিডল বায়োপসিটা খুব কমনলি করা হয় বলে মনে হচ্ছে না, হ্যাঁ।
কিন্তু কোনো কোনো দেশে বা যাদের এই সুবিধা, এই যে বললাম আল্ট্রাসাউন্ড তো আপনার কাছে থাকতে হবে, সেটি আবার র্যাকটাম দিয়ে প্রোব দিয়ে তারপরে দেখার অভিজ্ঞ মানুষ লাগবে, তাই না? এটা তো পেট দিয়ে অ্যাবডোমেন দিয়ে করলে হবে না। তো ওইভাবে প্রোস্টেটকে ফোকাস করে ওখান থেকে একটা টিস্যু নিতে হবে। তো এই জন্য দেখেন, এই শব্দ পরিচিত হওয়ার পরে আপনি বুঝতেই পারছেন যে একজন জিপি কতটুক ট্রেন্ড আপ হতে পারে বা হওয়া যায়, তাই না? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে জিপির হাত কত লম্বা হতে পারে। এটা ভাববেন না যে এগুলো স্পেশালিস্টের কাজ, এগুলো সব স্পেশালিস্টের কাজ নয়, এগুলো জিপিরই কাজ। আমরা পারি না, করি না, আমরা ওরিয়েন্টেড না। আচ্ছা, পিএসএ নিয়ে আর একটু বলবো একটু পরে। কিন্তু ইউরিনটা যে মিড স্ট্রিম, মিড স্ট্রিম অর্থ কি? এমএসইউ বলে না, মিড স্ট্রিম ইউরিন। একটু ব্যাখ্যা দেন কেউ একজন। আপনারা থেমে থাকলে আমিও থেমে আছি, সময় চলে যাচ্ছে, আমাদের টার্গেট টাইমে ক্লাস শেষ হয় না, এই জন্য সাথে সাথে রেসপন্ড করেন। মিড স্ট্রিম ইউরিন মানে কি? কেনই বা মিড মাঝখানে স্ট্রিম? মিড স্ট্রিম মাঝখানে যেটা আর কি মেইন ইনিশিয়াল স্ট্রিমটা বাদ দিয়ে মাঝখানে। হ্যাঁ, এ এটা মাঝখানে। আচ্ছা, ডক্টর দেবযানী তো বোধহয় প্র্যাকটিস করেন না বলছিলেন না? না না স্যার আমি প্র্যাকটিস করবেন করি আশা করি। তো বাকিরা যারা প্র্যাকটিস করেন তারা কেন কথা বলছেন না? মিড স্ট্রিম ইউরিন আপনি যখন লিখলেন রোগীকে কি বুঝিয়ে বলেছেন? বা আমি বলেছি কিনা এখন আমি আমাকে প্রশ্ন করছি। ডাক্তার, বলেন কেউ একজন। নাহিদ, ডক্টর কুদ্দুস, একটু মিড স্ট্রিম রোগীকে কি আমি বুঝিয়ে বলেছি কোনো সময়? স্যার, একটু এক্সপ্লানেশন করে দিতে হবে আর কি, যখন হবে ইউরিন হবে কয়েন না, বলা হবে হয় না হবে স্যার, বলিয়েন না আপনি। আমি ডাক্তার, আমরা বলেছি কিনা উত্তর দেন। আমরা মিড স্যার স্ট্রিম বলা হয় রোগীকে না স্যার। বুঝিয়ে বলেছি? বলা হয় না। না হয় না স্যার, এটা ঠিক। আমিও তো আপনার মতো প্র্যাকটিশনার, সেই জন্য আমি লোপ হোল গুলো বের করার চেষ্টা করছি। স্যার তো মিড বলি না স্ট্রিম স্যার। বলি না তো। তো এখন থেকে বলার অভ্যাস আমিও করব, আপনিও করবেন। কিন্তু আসলে এই কাজটুকু আমার যেমন দায়িত্ব, আর ল্যাবরেটরিতে যিনি ওই বোতলটা দেন ইউরিনটা কালেকশনের সময়, তারও দায়িত্ব। বরং তার দায়িত্ব আরো বেশি। আপনি বলতে পারেন, আমি বলতে পারি, এটা কিন্তু আমার কাজ না, আমার কাজ হচ্ছে ইউরিন টেস্ট লেখা। কিন্তু আমরা তো কোনোদিন মিড স্ট্রিম শব্দটা লিখি নাই, খেয়াল করেন। এটা ট্র্যাডিশনই হলো মিড স্ট্রিম ইউরিন, এর জন্য লিখি নাই। তো এটা না বোঝায় বললে রুগী তো ওই প্রস্রাব করার শুরুর সময় নিয়ে আসলেন, এই জন্য ওখানে কন্টামিনেশন হয়। আপনি যখন কালচার করবেন স্কিনের ব্যাকটেরিয়া গ্রো করবে ওখানে, তাই না? ইউরিথ্রার যে এপিথেলিয়াম, ওখানকার সেলগুলো আগে চলে আসবে। তাই যে মেডিস্ট্রিম ইউরিন, এবং আপনি ভেবে দেখেন যে মেডিস্ট্রিম ইউরিন নেওয়া তো সহজ না, রোগী কাপড় চোপড় ভিজাই ফেলতে পারে। হ্যাঁ, নিজে একটু কল্পনা করে দেখেন এজ এ হিউম্যান। তো কাজে এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া নক করার মতো। আরেকটা হলো ভয়েডিং ডায়েরি। ইউরিন আউটপুট আসলে বেশি, যেমন আপনার আপাতত মনে হচ্ছে যে এটা প্রোস্টেট এনলার্জমেন্ট, ঘন ঘন প্রস্রাব করতে হচ্ছে, রাতে উঠতে হচ্ছে, কিন্তু দেখা গেল যে উনি পানি বেশি খান। আমাদের আছে না যে রুগী বোতল নিয়ে চেম্বারে আসেন, কেন? পানি খেলে ভালো। কোথাও শুনেছেন? বা আমরাও তো মাঝে মাঝে বলেছি যে বেশি করে পানি খাবেন, কিডনি ভালো থাকবে, পাথর বেরিয়ে যাবে, এরকম বলি না? তো রুগী তো দিনে কয় লিটার পানি খান? কত আলোচনা করার আছে। আমরা কত লিটার বলি ডক্টর শাকুলুর? কত লিটার বলি? পানি খেতে বলি যে। 2.5 থেকে 3 লিটার স্যার। 3 লিটার হ্যাঁ। স্যার। আর রুগীকে যদি এই বলাটা না হয়, রুগী তো একেবারে এক বালতি খাবেন 24 ঘন্টায়, 10 লিটার খান, শুনেন নাই? জিজ্ঞেস করলে, আমার কাছে যখন আসেন আমি জিজ্ঞেস করলে বলে আমি তো প্রায় 8 লিটার খাই। তো কে বলেছেন আপনার এত খেতে? আসলে এত খেতে কেউ বলেননি, বলার সময় আমরা বলেছি বেশি পানি খাবেন। এগেইন দ্য প্রবলেম অফ কমিউনিকেশন। আমরা কদ্দুর খাবেন বলি নাই। তো এখন আমি ভাবছি যে প্রোস্টেট বড় হয়ে গেছে, আসলে প্রোস্টেট বড় হয় না, উনি পানি খেতে খেতে ওই তার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। ভেরি সিম্পল হবে তখন কিন্তু, না? তো হিস্ট্রির মধ্যে নিলেই হয়ে যাবে, আপনার কোনো পরীক্ষাও হয়তো করা লাগবে না। কাজে ভয়েডিং ডায়েরি মানে ওই যে আমরা বলি না ইনটেক আউটপুট চার্ট ইন দ্য ওয়ার্ডে যে কথাটা বলি, তো এটি আউটডোরে রোগীরাও চাইলে এইটা করতে পারে কিন্তু। তো কিভাবে করবেন? এখন তো কন্টেইনার পাওয়া যায়, দাগ কাটা কত লিটার ইউরিন আউটপুট হচ্ছে, হ্যাঁ না? তো ওটা আপনি দেখবেন, আর কতদূর উনি পানি খান ওটা একটা বুঝিয়ে দিলে হবে। এটাকে অন্যভাবে ফ্যামিলি মেডিসিনে ব্লাডার ডায়েরিও বলে, ব্লাডার ডায়েরি। একই জিনিস, ইনটেক আউটপুট চার্ট।
আর হচ্ছে ভয়েডিং ফ্লো রেট। এটি আসলে ভয়েডিং ফ্লো, ওই যে ইউরোফ্লো মেট্রি একটা যেমন আপনি বললেন, এটার একটা ক্লিনিক্যাল পিকচার যেটা আপনাদের দেখাচ্ছি রোগীর হিস্ট্রি থেকে আর কি, হ্যাঁ। এটি ওই ইউরোফ্লো মেট্রিতে এখানকার এ ধরনের ফ্লো হয়ে রেকর্ডেড হতে পারে। আবার একটু কষ্ট করে যাদের ইউরোফ্লো মেট্রি নাই তার কাছ থেকে যদি এরকম একটা গল্প নেওয়া যায় যে উনি যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন, তাই না? এটা যদিও কালচারালি আমাদের সোসাইটিতে একটু অকওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু অনেকেই তো এভাবে অভ্যস্ত না, প্যান্ট পরে থাকলে এই থাকলে সিচুয়েশন এমন হচ্ছে। সেই ক্ষেত্রে এই ধরনের ফ্লো যদি মনে হয়, আপনি দেখেন যে এখানেও একটু ধারণা নেওয়া যায়। তা আমি ওই স্লাইডে যাই আর একটু বড় করে। এই যে একেবারে 5 এইভাবে যদি ফ্লোটা হয়, মানে নিচের দিকে পড়ে যাচ্ছে, হ্যাঁ, আর 25 উইল বি ভেরি নাইস। এই স্ট্রেট যদি হয়, তো এরকম বয়স্ক মানুষকে খুব ভদ্রতার সাথে উইথ ডিউ রেসপেক্ট এরকম যদি একটু প্রশ্ন করা যায়, তাহলে কিন্তু এখান থেকে দেখেন 15 ml, 10 ml, 5 ml পার সেকেন্ড, এটি গবেষণালব্ধ তথ্য। এখান থেকে এটা যদি 10 ml বা তার নিচে হয়, তাহলে বুঝতে হবে এখানে সিগনিফিকেন্ট অবস্ট্রাকশন আছে। 15 হলে কিছুটা হলেও অবস্ট্রাকশন আছে, নাহলে ফ্লো এরকম কমলো কেন? কেমন? আর এর উপরে থাকলে হয়তো নরমাল, এরকম একটা ধারণা রোগীর থেকে জানা যায়। তো এখন আপনি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট আসলো, আপনি ধারণা পেলেন যে প্রোস্টেট বড় হয়েছে। তো বড় হওয়ার পরে ম্যানেজমেন্ট কি হবে বলেন তো? একজনে বলে ফেলেন কি হবে, মানে আমি জিজ্ঞেস করছি না, আপনারাই তো দেন বা কি দেন, তাহলে আমি একটু শিখতে পারবো এডিশনাল কিছু। আপনারা যদি করেন বেটার মনে হয়, আই উইল লার্ন। কি কি করা হয়? ডক্টর কুদ্দুস একদম সাইলেন্ট আছেন, জানি না কথা বলতে সমস্যা হচ্ছে কিনা। ডক্টর আনোয়ার বলেন না হয়। কি আর কি বলি? স্মুথ মাসেল রিল্যাক্সের জন্য ম্যাক্সিন ক্যাপসুল। ম্যাক্সরিন, এটার ইয়ে বলতে হবে তো, ও জেনেরিক সরি। বলতে হবে তো আলোচনায় আপনি। ক্যামসুলেশন হাইড্রোক্লোরাইড। ট্যামসোলোসিন দিলে ওইখানকার মাসেলের উপরে কাজ করে, এক এক মেডিসিন দিলেন, তারপর বলে শেষ করেন না, প্রেসক্রিপশন একটা মেডিসিনই লিখলেন, আর কিছু করবেন না? এক্সারসাইজ আছে স্যার, ক্যাগেল এক্সারসাইজ। হ্যাঁ, কি দিবেন? ক্যাগেল ক্যাগেল এক্সারসাইজ। ক্যাগেল এক্সারসাইজ, হ্যাঁ ক্যাগেল এখানে তো ব্লাডার নিজেই বড়, ওখানে ক্যাগেল এক্সারসাইজ করে কিছুটা বেনিফিট হয়তো আশা করা যায়, ব্লাডারটাকে আর একটু স্ট্রেংথেনিং করা, ঠিক আছে। মানে ব্লাডার ইরিটেটেড ফিল করলে ক্যাগেল এক্সারসাইজের লাভ হবে আর কি, তাই না? যদি ইউটিআই হয়, ওখানে ব্লাডার ইরিটেটেড হয় প্রেসারের জন্য। ঠিকই বলেছেন। তারপরে আর কিছু, আর কোনো আলাপ করবেন না চিকিৎসার পার্ট হিসেবে? দেখেন আটকে গেলাম আমরা, তাই না সাইফুল? আমরা আসলে হয়তো টুক করি, ইভেন ক্যাগেল এক্সারসাইজের কথা বলি, ওখানে সন্দেহ আছে। আমরা একটা ম্যাক্সরিন বা কি ওই কি ইউরোম্যাক্স এভাবেই তো না, জি একটা স্যার। লিখে দিলাম আর কি। আসলে আমাদের কাজ, প্রথম কাজ হচ্ছে আইপি, ওই যে আইপিএস, ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক সিম্পটম স্কোর করা, একটু আগে তো আলাপ করলাম। জি স্যার। এই স্টোর, এই স্কোর যদি করা না থাকে, তাহলে পরের বার ফলো আপের সময় চিকিৎসা দেওয়ার পর আপনি অ্যাসেস করতে পারবেন না তো উনি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এমনি জিজ্ঞেস করলে বলা যেতে পারে, বা আমরাও করি, আপনি কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ আগের চাইতে একটু ভালো, একটু হয়তো বুঝতে পারবেন, একটা কোয়ালিটেটিভ অ্যান্সার পাবেন। ডায়াবেটিস যেমন আমরা সুগার মেপে কোয়ান্টিটেটিভ অ্যাসেস করি, এখানেও তো একটু সুযোগ আছে ওই যে স্কোর করা। তো স্কোর করতে গেলে স্কোরটা আপনার সাথে রাখতে হবে, আপনি প্রয়োজনে ছাপানো স্কোর ওনার ফাইলের সাথে আটকাই দিতে পারেন, অথবা আপনার টেবিলে রাখতে পারেন। দেখে দেখে জিজ্ঞেস করে পরের বার স্কোর নোট করে দিবেন প্রেসক্রিপশনে। তা আমরা তো মনে করছি এখন প্রেসক্রিপশন মানে কি ডাক্তার সাহেব, কিছু ওষুধের নাম লেখা, কিছু পরীক্ষা লেখা, আর কোনার মধ্যে একটা সিমটম বা ডায়াগনোসিস লেখা, কি বলেন? এই তো, এই তো, তাই না? আমি তো তাই মনে করি। কিন্তু প্রেসক্রিপশনটা একটা মেডিকেল রেকর্ড, আপনি ওখানে লিখেন বা না লিখেন, অন্য জায়গায়ও লিখতে পারেন। আপনি যদি ডিজিটাল প্রেসক্রিপশন ফলো করেন, ডিজিটালেও লিখতে পারেন। ওই তথ্যগুলো, ফলো আপ তথ্যগুলো চাইলে কিন্তু ছোটখাটো লিখে রাখা সম্ভব। তাহলে একটা স্কোর করা, স্কোর করার পর আপনি ওষুধ তো অবশ্যই দিবেন, কমন ওষুধ আপনি জানেন। দেওয়ার পরে ফলো আপ তো করবেন, কিন্তু অ্যাডভাইসের মধ্যে আমি একটু আগে বললাম
উনি যদি, আপনি তো বলবেন যে একটু পানি খান, এই যে শুরু হয়ে গেল পানি খাওয়া, আপনার প্রোস্টেটের ইমপ্রুভমেন্ট হলেও ওনার সিমটম ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে ওনার পানি খাওয়ার পরিমাণটা ঠিক করে দিতে হবে। নাহলে উনি বেশি বেশি পানি খাবেন, ওই ফ্রিকোয়েন্সির মতো মনেই হবে, বারবার ওয়াশরুমে যাওয়া লাগবে, রাতে ঘুম থেকে ওঠা লাগবে। এবং আমাদের যে ধারণা পানি খেলেই ইউরিনারি ট্র্যাক্ট ভালো থাকে, এই ধারণাটা ভেঙে দিতে হবে। এটা স্টোনের জন্য একটু পানি খেলে সেই পানির প্রেসারে ছোট ছোট স্টোন বের হয়ে আসে। যদি ডিহাইড্রেশন থাকে তাহলে ক্রিয়েটিনিন লেভেল ভালো হয়ে যাবে, সেটা অ্যাকিউট কিডনি ইনজুরি হলে। সব ক্ষেত্রে নয়। কাজেই ওনাকে পানি খাওয়ার পরিমাণ, বিশেষ করে রাতে, যেন ওনার কষ্ট না হয়, রাতে যেন উনি পানি কম খান এটি বলা। আর ইউরিন প্রোডাকশন বেশি হবে এমন জিনিস উনি একটু অ্যাভয়েড করবেন। বলতে পারেন সেটা কি? ইউরিন প্রোডাকশন প্রয়োজনের তুলনায় বেশি হবে, সেটা কোন খাবার থেকে, কোন ড্রিঙ্ক থেকে? স্যার, কফি, কফি। চা। কফি। কফি, চা। চা কফি। এ- তা আপনি কি হারাম করে দিবেন সারা বছর সারা জীবন? কমায় বলতে হবে আর কি, হ্যাঁ। 1 কাপ চা 2 কাপ চা তো মানুষ খেতেই পারে, একটা কফিও খেতে পারে, হ্যাঁ। কফি একটু কম খাওয়াই ভালো বিভিন্ন কারণে, চা খাওয়া তো খারাপ না। কিন্তু কারো কারো টেন্ডেন্সি থাকে না বেশি বেশি চা খাওয়া, ইভেন রাতে চা খাওয়া। রাতে চা খেলে ঘুমের অসুবিধা হতে পারে। আবার কেউ কেউ এমন অভ্যস্ত হয়ে গেছেন চা না খেলে নাকি ঘুম হয় না, এমন লোকও খুঁজে পাবেন, অভিজ্ঞতা বলে। তো এই ধরনের ক্ষেত্রে ওই ড্রিঙ্ক গুলো বলা লাগবে। তাইলে দেখেন এই এটা দেখলে বুঝতে পারবেন মোটামুটি এই হবে আপনাদের প্ল্যান আর কি, হ্যাঁ। কিছু ইন্টারেস্টিং মেসেজ আপনাকে বলি। আপনি এই যে ট্যামসোলোসিন কিংবা প্রাজোসিন যে কোনো একটাই তো দিবেন, এগুলো তো আলফা ব্লকার, হ্যাঁ, ডিফারেন্ট আলফা ব্লকার, এরকম মিলিগ্রাম দিলেন। আপনাদের বোধহয় পিডিএফ এ দেওয়া হয়েছে এই প্রাজোসিন ম্যাক্সিমাম 2 মিলিগ্রাম বিডি, একটু হলো ম্যাক্সিমাম ডোজ। ইন্টারেস্টিং হলো সিমটমস আর নট ইমপ্রুভড বাই ইনক্রিজিং বিয়ন্ড দিস। আপনি ওষুধ বাড়ালেই সিমটম ইমপ্রুভ হয়ে যাবে, এটি ঘটে না। হুম। এখন যে যা প্রেফার করেন, আমি হয়তো প্রেফার করি ট্যামসোলোসিন, হ্যাঁ, এটার সাইড ইফেক্ট কম, ট্যামসোলোসিন। এবং এটা সিঙ্গেল ডোজ, এটা বাড়ানোর কোনো সুযোগও নাই। আপনি দেখেন ট্যামসোলোসিন বাজারে 0.4 এর পরে কি পাওয়া যায়? চিন্তা করে দেখেন তো। অনেকগুলো ওষুধের বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়, কিন্তু ট্যামসোলোসিন কি 0.4 এর বেশি পাওয়া যায়? বলেন বলেন একটু। না স্যার। পাওয়া যায় না স্যার, পাওয়া যায় না, পাওয়া যায় না। পাওয়া যায় না। পাওয়া কেন যায় না পাওয়া স্যার। যায় না? পাওয়া যায় না এই জন্য যে এইটা বেশি ডোজ দিলেও কার্যকর হবে না। এই জায়গাটুকু নিজের বুদ্ধি দিয়ে খাটাতে হবে, যে বাজারে কেন পাওয়া যায় না। এক, আর এই যে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, এটাও একটা বাজারে এখন আছে তাই না? ফিনেস্টেরয়েড কিংবা ডুটাস্টেরয়েড, এখন যে ম্যাক্স ম্যাক্স বা কিছু আছে না, ডি দিয়ে বলে না, ডি, ডি যুক্ত হয়েছে, তার মানে ডুটাস্টেরয়েড। 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর কম্বিনেশন। তো এটাও যোগ করা হলো। এটি রিডিউস প্রোস্টেটিক ভলিউম। দেখা যায় যে এটা প্রোস্টেট ভলিউম কমায়। এটার কতগুলো হ্যাজার্ডও আছে এই আলফা রিডাক্টেজের। সেই হ্যাজার্ড একটু পরে বোধহয় আলাপে আসবে। কাজে শুরুতে এমন মনে হতে পারে না যে আমরা ইউরোম্যাক্স ডি বা ম্যাক্সরিন বা কি জানি বললেন না, ইজি ফ্লো, এরকম যে ওষুধগুলো ডি যুক্ত আগেই দিয়ে দিলাম, আছেন না? দেওয়ার ইচ্ছে জাগতেই পারে, অথবা দিয়েও থাকে। কিন্তু প্রত্যেকটার এডিশনের একটা কারণ থাকে আর কি, হ্যাঁ, একটা কারণ থাকে। শুরুতেই একটা দিয়ে শুরু করলাম, তারপরে ফলো আপ করলাম। তো ফলো আপটা 3 মাস পরে করা যেতে পারে, খুব তাড়াহুড়া করলে হয়তো 1 মাস পরে করা যেতে পারে। এগুলো তো আর 1 সপ্তাহ পরে সুগার দেখার মতো না। কিন্তু অবজারভেশন হলো এই ওষুধগুলো দিয়ে আপনি একটাই দেন বা দুটাই দেন, ইউরিন ফ্লো ইমপ্রুভস বাই 3 মান্থস। 3 মাসে ইমপ্রুভ করে। দেখেন 3 মাস আগে ইমপ্রুভ করে না সাধারণ ধারণা। তাহলে আপনার ফলো আপটা হবে, মানে প্রোস্টেট রিলেটেড ফলো আপটা হবে 3 মাস পরে। এখন অন্য কারণে রোগী আগে আসতেই পারে, আপনার কাছে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এবং 3 মাস পরে উন্নতি হওয়ার পর দেখা যায় আরেকটু হয়তো উন্নতি হচ্ছে হচ্ছে 6 মাসের মাথায় এসে আর উন্নতি হয় না। এটার নাম প্ল্যাটু। এই শব্দটার সাথে পরিচিত আপনারা যখন অ্যাকশন পটেনশিয়াল আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে, সেখানে এই শব্দটা পড়েছি, প্ল্যাটু ফেজ বা প্ল্যাটু। এই যখন প্ল্যাটু হয়ে যাবে 6 মাসের মাথায় আর উন্নতি হবে না, তা আপনি ওষুধ বাড়িয়ে কি লাভ? এখন তাহলে কাজ কি? যখন প্লেটো হয়ে যায়, এই প্লেটো বুঝবেন কিভাবে?
একটু বুদ্ধি করে বলেন, প্ল্যাটোটা বুঝবেন কিভাবে? রোগী আপনাকে কনফিউজ করবে আপনি যদি রোগীকে জিজ্ঞেস করেন মুখে। বলতে পারেন প্ল্যাটোটা আইডেন্টিফাই করার ওয়ে কি এখন? মাথায় আসছে না? ওই যে সিম্পটম স্কোর করে রেখেছিলেন, আইপিএসএস, ওই সিম্পটমটা দেখবেন যে উন্নতি হওয়ার পরে একটা জায়গায় যে থেমে আছে, এটা আর উন্নতি হয় না, ওনার স্কোর যা ছিল ওই স্কোরের মধ্যেই থেকে যাচ্ছে সব মিলিয়ে, তাইলে না বুঝবেন যে এটা প্ল্যাটোতে রয়ে গেছে। ওই দিন আপনার দায়িত্ব কি? ওই দিন হোক বা তারও আগে দায়িত্ব হয়েছে ওই যে একটু খোঁজ খবর নেওয়া, আপনি পানি বেশি খান কিনা, চা কফি বেশি খাচ্ছেন কিনা, যেগুলো আপনি অ্যাডভাইস দিয়েছিলেন উনি অ্যাডভাইস ফলো করছেন কিনা, এগুলো সব জিজ্ঞেস করে দেখা গেলো যে সবকিছু ঠিকঠাক আছে, এটা প্ল্যাটোতে বসে আছে। এবার বলেন নেক্সট আপনার দায়িত্ব কি হবে? বলে ফেলেন, সময় চলে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ একটা টপিকের উপরে, পরে আবার দ্রুত আগাতে হয়, আপনি এখনই বললেন। রেফার করতে হবে স্যার ইউরোলজিতে। রেফার করতে হবে ইউরোলজি, তো অবশ্যই রেফার করতে হবে। এবং সার্জারি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর সিমটম আউটকাম, এটা ট্রু, কিন্তু সার্জারি আমিও চাই না, আপনিও চান না, রোগীরাও চান না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার ওয়ার মোর ইফেক্টিভ দেন 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। মানে আমরা ওই যে মিক্স আপ দিচ্ছি না, সেখানে কিন্তু আলফা ব্লকার গুলো বেশি ভালো বলে আমরা আলফা আলফা ব্লকার দিয়ে শুরু করি, ট্যামসোলোসিন দিয়ে শুরু করি। ইন্টারেস্টিং হলো দে ডু নট সামেট, এর অর্থ হলো ওদের যোগফল 2 এ 2 এ 4 হয় না, যোগ দিয়ে 2 এ 2 এ 3 হবে এরকম আর কি। মানে মেডিসিনের যে লিমিটেশন সে কথাটা আপনাদের শোনালাম, কাজে সার্জিক্যাল এটা লাগতে পারে। আর পেশেন্টকে এই যে যা বলেছি অলরেডি, এই যে ইভেন কাফ সিরাপ, এটাও সিমটম বাড়িয়ে দিতে পারে, এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। যা বলেছি, তাই না? প্রস্রাব যেন জমিয়ে না রাখেন, জমিয়ে রাখলে ইনফেকশন হবে। এবং একবার প্রস্রাব করার পরে 30 সেকেন্ড পরে উনি আবার করবেন, মানে ওখানে দাঁড়িয়ে থাকবেন। প্রস্রাব একবার শেষ হয়ে যাওয়ার পর ওনাকে বলতে হবে যে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট অপেক্ষা করবেন, চেষ্টা করবেন আরেকবার ভয়েড করতে, এটাকে বলে ডাবল ভয়েডিং। এটি প্রোস্টেটকে রিলিফ করবে, রিলিফ মানে ব্লাডারটা আর একটু খালি হবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো বুঝিয়ে বলা দরকার আছে। এবং আমরা যা করি না, চেষ্টা করেন এখান থেকে নিজে শেখার জন্য। আমিও শিখছি কিন্তু, বলে রাখলাম, হ্যাঁ। হয়তো বিভিন্ন কারণে বলা হয়নি, বলা হয় না, তো আমার জানা থাকলে কোনো না কোনো সময় বলবো। ব্যস্ততা কম থাকলে বলে যদি অভ্যস্ত হয়ে পড়ি, আমার বলাটা রিফ্লেক্স হয়ে যাবে। এখন এই হচ্ছে প্রোস্টেটেক্টমির ইন্ডিকেশন। কেমন, যদি কোনো, যদি ডিটেরিওরেশন ইন দা কিডনি ফাংশন হয়, এগুলো বুঝতেই পারেন। ডাইলেটেশন, ব্লাডার ফুলে গেল, ওইদিকে বলে না পেলভিক এলিসিয়াল সিস্টেম, আমরা বলি কি হাইড্রোনেফ্রোসিস, এরকম যদি হয়ে যায়, হ্যাঁ, রিটেনশন হচ্ছে, ব্লাডার স্টোন তৈরি হচ্ছে, অবশ্যই সার্জারি করতে হবে। কিন্তু একটু আগে যে বললাম সিমটম প্ল্যাটো হয়ে গেলে, এটা ইন্ডিকেশন অফ সার্জারি বলছে না, এটা বলছে যে আপনি রেফার করবেন। সার্জারি লাগতে পারে, লাগবে হয়তো, এই ব্যাপার। আর বেশিরভাগ লোকেরই আসলে সার্জারি লাগে, 80% লোকের ফাইনালে সার্জারি লাগে, তাহলে 20% লোকের লাগে না। এই ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে প্রোস্টেটের আপনি ট্রিটমেন্ট না দিলেও সিমটম ভালো হয়ে যেতে পারে। এটি বইতে লেখা আছে, বুক নলেজ। মানে অনেকদিন উনি কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কয়েক মাস পরে বাই নেচার দেখা গেল যে সিমটম নাই। এমন ঘটতে পারে কিন্তু, তারা ভাগ্যবান। পরে আবার সিমটম হলে আবার চিকিৎসা চলবে। আচ্ছা, সার্জারি এরকম এইভাবে করা হয় আর কি, এই যে এটা বের করে নিয়ে আসা হয়, ট্রান্স ইউরেথ্রাল রিজেকশন অফ প্রোস্টেট না, টার, আরো বিভিন্ন রকমের লেজার টেজার চিকিৎসা হয়তো বিভিন্ন থাকতে পারে। এটি আপনার আমার জানা তো জরুরি না, তারা করবেন, তারা বুঝাবেন। তো এখান থেকে তো তাইলে দেখেন, এই যে ইউরেথ্রা তো নাই, তাই না, প্রোস্টেট নাই, তাহলে কিছু সাইড ইফেক্ট থাকবে। অপারেশনের পর যখন আপনার কাছে আসবেন, আচ্ছা আপনি কি মনে করেন এই ইউরোলজির রোগী আপনার কাছে আসেন? কি বলেন? অপারেশনের পরে যারা রোগী দেখেছেন, নিশ্চয়ই দেখে থাকবেন, প্রোস্টেট রোগী তো কম বেশি আছে, আসছেন আপনার কাছে রোগী, আসছেন হয়তো।
আবার অনেকে রোগী আসেন নাই, কেন আসেন নাই ডক্টর সাইফুল? আপনি ইউরোলজির জন্য পাঠানোর পরে রোগী আপনার কাছে আর আসেননি। আর বলে দিনই স্যার আসবেন। ওই দিন তো টিপস বলেছিলাম। জি আপনি কি আশা করেন না ওনারা আসুক? জি স্যার। আশা করতে হবে তো। এবং আসলে যে আমি কি করবো এটা আমি জানি। জানবো না কেন? নাহলে আমি কি কাজের জিপি হইলাম খালি প্রেসক্রিপশন দেওয়ার জন্য? তো রোগী তো চলে গেল আপনার কাছ থেকে। আর ইউরোলজিতে ওরা যখন ফলো আপ করবেন, খেয়াল করেন মানে আমাদের গ্যাপটা কোথায়। একজন জিপি যখন একজন স্পেশালিস্ট এরিয়াতে রেফার করবেন, উনি ট্রিটমেন্ট এবং অ্যাসেস করার পরে উনি চিন্তা করবেন যে এই রুগীকে কি উনি ফলো আপ করবেন নাকি জিপির কাছে পাঠাবেন। এবং উনি যদি ফলো আপ করেন, সেই ফলো আপটাকে 3 মাস, 6 মাস, 1 বছর, নাকি সারা জীবন, এই জিনিসগুলো আমাদের স্পেশালিস্টের মধ্যে নাই। বুঝতে পারছেন ডক্টর সাইফুল? আমি সবাইকেই বলছি। হ্যাঁ স্যার। এই জন্য দেখবেন আপনি রুগী রেফার করলেন যেভাবে হোক না কেন, ওই রুগী ওনারই হয়ে গেল, কথার কথা। হ্যাঁ স্যার, এবং শুনে শুনে। আনফরচুনেটলি ওই রোগী কমার্শিয়ালি ওনার হয়ে গেল, আমি যদি একটু খারাপ ভাবে বলি। জি মানে স্যার। এটা নিয়ে ওনার বিজনেস চলছে, এটা যেখানেই হোক। কিন্তু আইডিয়াল প্রফেশনাল প্র্যাকটিস বলে যে আমি আমার কাজটা করে আমি আমার জিপি কে পাঠাবো। এটা আনফরচুনেটলি হচ্ছে না। আমরা এই জায়গাটুকুতে নক করতে চাই সারা জাতিতে। এই জন্য আমরা চেষ্টা করছি এই জিপি, ফ্যামিলি মেডিসিন, এই শব্দগুলো আস্তে আস্তে যেন বেশি প্রচারিত হয়। এতে করে তো জিপিরও সুবিধা, রোগীরও সুবিধা। জিপি তো রোগীর সবচেয়ে কাছের মানুষ, বাড়ির পাশে চেম্বার আছে। তো যাই হোক, তো আসার পরে আপনাকে এই নলেজগুলো স্পেশালিস্টরাও আশা করি বলে দেন, আপনাকেও বলে দিতে হবে আপনার কাছে আসলে এই লিস্ট। হ্যাঁ, আমি আর এখানে না থাকি, আপনারা এটা পড়ে বুঝে বলবেন। আমি করে মার্ক করে করে দিয়েছি প্রত্যেকটি কথা। পারসিস্টিং পোস্ট অপারেটিভ ফ্রিকোয়েন্সি থাকে, এটা নলেজ আর কি। 15% পেশেন্টের অপারেশনের পরেও ফ্রিকোয়েন্সি থেকে যেতে পারে। এবং 10 to 15% আনসাসপেক্টেড ক্যান্সার থেকে যায়। আমি এই যে একটু বললেন না যে এনলার্জ প্রোস্টেট, বেনাইন হাইপারপ্লাসিয়া, কিন্তু ভেতরে ভেতরে এগুলা ক্যান্সার আছে বলেই কিন্তু আমাদের ইনভেস্টিগেশন প্ল্যানের মধ্যে পিএসএ ইনক্লুড করা দরকার। ঠিক আছে? আচ্ছা, এখন ড্রাগ কজিং মনে রাখেন, আমরা যে অন্যান্য ডিজিজের, একজন বয়স্ক মানুষের রোগ তো ওনার তো আরো ডিজিজ থাকে। ওনার হাইপার টেনশন থাকে, অ্যান্টিডিপ্রেসেন্ট থাকে, ব্রঙ্কোডাইলেটর, সিওপিডি, এই জন্য অ্যান্টিহিস্টামিন, এমনি এমনি চুলকানির জন্য, হাঁচি কাশির জন্য। তো এগুলা কিন্তু সিমটমের জন্য জানা দরকার যে এই ড্রাগগুলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম করে। অ্যালার্জির জন্য এই যে অ্যান্টিহিস্টামিন সারা বছর খেয়ে যান না, কি বলেন? একটু কথা বললে ভালো আর কি। আপনারা পারলে মাইকটা খোলা রাখেন না কেন, যদি সুযোগ জি থাকে স্যার, আমার মতো। খাওয়া হয়। হয়তো স্যার হ্যাঁ, অনেকেই খাইছে। জি অ্যান্টিহিস্টামিন, চুলকানি, হাঁচি কাশির জন্য ফ্যাক্সোফেনাডিনই খাচ্ছেন। হ্যাঁ, যদিও আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না ফ্যাক্সোফেনাডিনের, তবুও তো আপনারাও লিখেছেন, মুখেও বলেছেন। এইভাবে খেতে খেতে একটা তো 5 দিনের নয়, যুগ যুগ ধরে খেতে থাকেন, ফলে মানে অ্যাভয়েড করাও তো যায় না। কাজে এটা একটা ব্যাখ্যা। দেখেন, কমন কিছু ড্রাগ আমি লিস্ট খুঁজে বের করলাম, এগুলো যদি সম্ভব হয় অ্যাভয়েড করা, করলে ভালো। অন্য কোনো ট্রিটমেন্ট যদি থাকে আপনি সেটা দিতে পারেন। প্রোস্টেট যে ক্যান্সার হয়েছে এটি বোঝার জন্য এই যে আমরা ক্লিনিক্যাল নলেজ থেকে জানি যে হার্ড লাম্প, অ্যাসিমেট্রি, ইনডিউরেশন, লস অফ মেডিয়ান সালকাস, এগুলাই পার রেক্টাল এক্সামিন করে বোঝার ব্যাপার। এবং সার্জারি পরীক্ষা এমবিবিএস এ আপনারা জানেন নিশ্চয়ই যে আজকাল একটু কেমন জানি ভিন্ন হয়ে গিয়েছে। আগের যারা পরীক্ষার্থী মনে আছে না, পার রেক্টাল এক্সামিনেশন না করলে সার্জারি পাশ করা হবে না, এমন ঘটনাই ছিল আগে। এখন আপনি কিভাবে উতরায় আসছেন আপনি জানেন না, কইরেও কেমনে পাশ করে আসছেন বা সেই গল্প নাই বলি। তো করতে হবে এই যে ইউরিনারি সিমটম থাকলে তো মাস্ট, ইভেন জিআই ট্র্যাক্ট থাকলেও তো পাররেকটাল করতে হয়। এটি একটা কিন্তু ইন্টারেস্টিং কথা হলো, ক্যান্সার থাকা সত্ত্বেও প্রোস্টেট মে ফিল নর্মাল। দেখেন, এটাই হচ্ছে গ্রেট মেসেজ। এই কারণেও আমাদেরকে পিএসএ করতে হবে। এখন যদি বলেন আচ্ছা এই প্রোস্টেট ফিল নর্মাল, তাহলে আমি প্রোস্টেট এক্সামিন না করে পিএসএ করব, কি বলেন? যুক্তিতে আসেন তো আমার সাথে, একটা আলোচনায়। হতে পারে না চিন্তাটা?
এই জি জন্য স্যার। আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ করবো না, এর তো প্রস্টেট নর্মালও হতে পারে, তাহলে আমার করার দরকার কি, তাই না? জি স্যার। এখন এখন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। রোগীর জ্বর আছে তো ইনফেকশনও তো জ্বর থাকে, তাহলে আমার পরীক্ষা করার দরকার কি? এইরকম প্রশ্নই হলো কিন্তু। দিস ইজ সায়েন্স, মানে মেডিকেল সায়েন্স। আমাকে ডাবল চেক করা, আমার ডেটাবেসটাকে স্ট্রং করা, আমার ইনফরমেশনটাকে স্ট্রেংদেনিং করা। কাজে আমি যদি হার্ট লাম অ্যাসিমেট্রি সব পাই, ওদিকে প্রোস্টেট পিএসএ বেশি পাই, তাহলে আমি বেশি কনফিডেন্ট হব যে মোর লাইকলি ইট ইজ ক্যান্সার। কিন্তু প্রোস্টেট নর্মাল, ওদিকে পিএসএ হাই, এরপরেও অত শক্তভাবে বলতে পারবো না এখানে ক্যান্সার হয়েছে, তখন তাকে বায়োপসি করে বলতে হবে। আবার এটাও ঠিক, যদিও বায়োপসি গোল্ড স্ট্যান্ডার্ড সারা দুনিয়ার, 100% বায়োপসি কিন্তু ক্যান্সার ডিটেক্ট করতে পারে না। এগুলো তো সায়েন্স, বায়োস্ট্যাটিস্টিক্স। এই নলেজটুকু একজন ডাক্তার থাকা উচিত। সেই কারণেই হিস্ট্রি নিতে হয়, সেই কারণেই ক্লিনিক্যাল এক্সামিন করতে হয়, সেই কারণে ইনভেস্টিগেশন। এই তিনটা উইপন ইউজ করার পর আমরা একটা ইনফরমেশনে পৌঁছতে হয়। কাজে এটা ভাবার কারণ নাই যে এটা তো হবেই, তাহলে আমি এটা করে লাভ কি, এমন ভাবার দরকার নাই। এবার পিএসএ এটা একটু আপনাদের দেওয়া আছে, মনে রাখতে হবে কোন ভ্যালুটা কত সিগনিফিকেন্ট। বয়স হিসাবে পিএসএ ভ্যালু রেঞ্জ আছে, হ্যাঁ, এটা চার্ট করে রাখবেন। এমনি মুখস্থ রাখার কি দরকার, তাই না? চার্ট করে রাখলে হবে। যত বয়স বাড়ে পিএসএ ভ্যালু দেখেন একটু একটু বাড়তেই থাকে। তো মোটামুটি প্রোস্টেট তো 60 বছর 50 বছরের পরে হয়, এই ভ্যালুটা একটু যদি মনে রাখি, 50 আপ যাদের, 3.5 ন্যানোগ্রাম এই পর্যন্ত নর্মাল। হুম, কম বেশি হতে পারে ল্যাবরেটরি। তো যখন 20, এই যে দেখেন 4 to 14 যখন হয়, ইন জেনারেল এটা ইন্টারমিডিয়েট ভ্যালু, বর্ডার লাইন বলা যায় আর কি। হ্যাঁ, 4 to 14 এটা ফলো আপ করলেই হয়ে যাবে কিছুদিন পরে। আর যখন মোর দেন 20 হবে, বুঝতে হবে যেটা ক্যান্সার হয়ে হয়তো মেটাস্টেসিসই হয়ে গেছে। এগুলাকে বলে বলে না যে টিউমার মার্কার। কিন্তু আবারও বলছি, টিউমার মার্কারের ডায়াগনস্টিক ভ্যালু কম, এটা হয়তো আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, তো যাদের এরকম বর্ডার লাইন থাকে, তাদের আবার, মানে আপনি কনফিউশনে যদি পড়ে যান, যে গ্রে জোনের মধ্যে যদি হয় 4 থেকে 20 সাধারণত, মানে 20 বেশি হলে খুবই কনফিডেন্ট, 4-এর নিচে হলে আনলাইকলি টু বি, এরকম মনে হচ্ছে না? তো এর মাঝামাঝি যদি থাকে, এখানে আরেকটা স্কোরিং আছে, এটা বোধহয় আমরাও করি না, ফ্রি এবং টোটাল পিএসএ রেশিও। কেউ কি করেছেন জানেন? এটি মনে হয় আমাদের এই ল্যাবে, আমি কোনোদিন দেখিনি, কেউ কি দেখেছেন কিনা কোথাও হয়? না স্যার। না, হ্যাঁ, যাদের মডারেটলি রেস পিএসএ থাকে, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য ফ্রি করা আর কি, বাউন্ড পিএসএ আর একটা ফ্রি লেভেল দেখা, যদি সুযোগ থাকে নিজেরা ল্যাবে কথা বলে করতে পারেন, এটা দিয়েও আরেকটা ইনফরমেশন নেওয়া যায়। আর স্ক্রিনিং প্রোস্টেট ক্যান্সার, এখন আসেন, এতক্ষণ ধরে কথা বলার পরে প্রোস্টেট ক্যান্সার স্ক্রিন নিয়ে যে এতক্ষণ আলোচনা হলো, এগুলো ডিবেটেবল। এই যে এজন্য তো বললাম যে শুধু পিএসএ করলে হবে না। কেউ কেউ বলছে যে না, পিএসএ দিয়ে এটা ইনফরমেশন খুব কনক্রিট না। অন্যান্য টেস্ট যেমন আছে, যে বললেই ডায়াবেটিস, সুগার হাই হলে ডায়াবেটিস বলে ফেলা যাচ্ছে, এখানে পিএসএ করলেই যে হয়ে যাচ্ছে তা না, তাই না? তো সেজন্য তো নাই মামার চেয়ে কানা মামা ভালো, যতটুকুই আছে সেটাই হচ্ছে পিএসএ এবং ডিআরই, পার রেক্টাল এক্সামিনেশন, লক্ষ্য করেন, এন্ড অবলিক না কিন্তু। তাহলে স্ক্রিন করা, অর্থাৎ প্রোস্টেটে ক্যান্সার হচ্ছে কিনা দেখা, সেটার জন্য পিএসএ এবং ডিআরই। তো ইউজুয়ালি আমরা কাদের করব? যাদের প্রোস্টেট এনলার্জ হয়েছে তাদের করব। এই যে নিচে লেখা আছে কাদের করবেন। এবং যাদের লাইফ এক্সপেক্টেন্সি এক্সিডস 10 ইয়ার্স, মানে এক এক দেশে এক এক রকম লাইফ এক্সপেক্টেন্সি। আপনি একজন মরিবান পেশেন্ট, আল্লাহ না করুক, 50-55 বছর, একেবারে হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর সবই আছে, ওনার হয়তো লাইফ বা ক্যান্সার রোগও আছে অন্য জায়গায়, তার লাইফ এক্সপেক্টেন্সি 10 বছরের বেশি না। তো তাকে পিএসএ আর ডিআরই করার দরকার কি, তাই না? ওনাকে যে, ওনার যে প্রাইমারি এখন ডিজিজ আছে, এতেই তো উনি কাহিল, এবং এতে এর বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। কাজে ওনার প্রোস্টেট ক্যান্সার হতেও পারে, নাও পারে, কাজে তাকে আবার একটা প্রোস্টেটের খরচ, যে পিএস এর কষ্ট করা, পার রেক্টাল এক্সামিন করা, এটা জাস্টিফাইড না। কেমন? আবার ইয়াং পেশেন্ট হলেও, কিন্তু যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, স্পেশালি বাবা বা ভাই, তাদের 60 বছরের আগেই ক্যান্সার হয়েছে প্রোস্টেটের,
তাদের কিন্তু রেগুলার করা এটা দরকার। ঠিক আছে, তো একটু মেসেজ দিলাম। এবং রেজাল্টস ডেফিনিটিভ, রেজাল্টস অফ ডেফিনিটিভ স্টাডিজ আর অ্যাওয়েটেড। এখন কোন স্টাডি করে ডেফিনিট করা যাবে এগুলো হয়তো গবেষণা চলছে, সামনে জানা থাকলে আমরা আমরা শেয়ার করতে পারবো। আপনারা না বুঝলে আমাকে থামাবেন অবশ্যই মাঝে। এবার একটা সিনারিও বলি, এবার একটু পড়তে অনুরোধ করি। ডক্টর সাইফুল পড়েন, আপনার ভয়েসটা ক্লিয়ার আছে ইন্টারনেটে, খুব জলদি পড়েন। A 69 years old man is started on tamsulosin for the benign prostate hyperplasia. Which one of the following best describe the side effects he may experience? হ্যাঁ, বলেই দিলাম কোন সাইড ইফেক্টটা। এটা না জানলে আমি রোগীকে বোঝাবো কি? সবাই এবার অ্যান্সার করেন। ট্যামসোলোসিনের সাইড ইফেক্ট এখান থেকে Erectile dysfunction. শুধু ইরেকটাইল ডিসফাংশন, মানে এই লাইনটা বলতে চাচ্ছেন আর ইরেকটাইল ডিসফাংশন এন্ড রিডিউস লিবিডো, এটাই কি রোগীরা কমপ্লেন করে থাকেন আপনাকে হয়তো, নাকি আর্জেন্সি ইরেকটাইল ডিসফাংশন? দুইটা আছে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন। আপনি মনে হয় বলতে চাচ্ছেন, আর বাকিরা কেউ বলবেন? কেউ যদি বলার চেষ্টা না করেন এই কথাটা, তাহলে আমি বলবো আপনার এই ট্যামসোলোসিন লেখার প্রফেশনাল রাইট নাই। একটু কথাটা হার শোনাচ্ছে না সাইফুল? মানে আমি যদি ট্যামসোলোসিনের সাইড ইফেক্ট না জানি, রুগী তো আমার কাছেই আসবেন, আমি আশা করছি যে ফলো আপ হলেও আসবেন। আর আমি রুগীর একটা কমপ্লেন করলে আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমি কোন অধিকারে ট্যামসোলোসিন লিখলাম? নিজেকে নিজে প্রশ্ন করি। তার মানে আমাকে এই নলেজটা থাকতে হবে। খেয়াল করেন, হ্যাঁ। ডিজিনেস অ্যান্ড পশ্চারাল হাইপোটেনশন, এগুলো আলফা ব্লকার ড্রাগ তো। ইন জেনারেল অ্যান্টিহাইপারটেনসিভ আলফা ব্লকার কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি, তাদেরও এই সাইড ইফেক্টটা ডিজি এবং পোস্টারাল হাইপোটেনশন। অল্প অল্প হলে এটা ম্যানেজেবল, কিন্তু বেশি বেশি হলে ম্যানেজেবল না। তাইলে কি আমি ট্যামসোলোসিন আমি যদি না জানি আমি কি করব? আপনি খেয়েই যান, বলবো না কমপক্ষে 6 মাস তো খাবেন, ওই যে প্ল্যাটু ফেজ হওয়া পর্যন্ত, উন্নতি যতদূর হয়। তো 6 মাস ধরে ওনারে ডিজি ডিজি, একসময় উনি মাথা পড়ে মাথা ফাইটে গেছে, আবার আপনার কাছে আসছে, হ্যাঁ অসুবিধা নাই, সাইফুল, ওই পারে সিটি স্ক্যান আছে তো যান, মাথা ফাটা সিটি স্ক্যান করেন, সিটি স্ক্যান করে আপনি রেফার করেন, হসপিটালে ভর্তি করেন। এই জন্য দায়ী তো আপনি। বুঝাইতে পারছি? আমরা খুব ভালো ডাক্তার কিন্তু, হ্যাঁ আমরা খুব কল্যাণকামী। এই ভেতরে ভেতরে দেখেন আমাদের নলেজের গ্যাপের জন্য যে রোগীর কি ক্ষতি হচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না। একেবারে প্র্যাকটিক্যাল কথা বললাম কিন্তু, হ্যাঁ। আপনারা মনে করেন আমি সাইফুল বলছি, সবার জন্য আলাপ করছি, আমি আমাকেও বলছি। উই আর লার্নিং টুগেদার, হ্যাঁ, সাইফুল কানেক্টেড বলে বলছি। কাজে এইভাবে আমাদের একটু ডাক্তারি হওয়া উচিত, তাই না? শুধুমাত্র ওষুধ লিখতে শিখলাম এটা যথেষ্ট নয়। এই কারণে কিন্তু এই ইউরোলজির যে আরো কিছু আছে না, যে ইনকন্টিনেন্সের একটা ব্যাপার, বিশেষ করে ইনকন্টিনেন্সে প্রথমেই ওষুধ দিতে মানা করা হয়। আর আমরা তো দিয়ে অভ্যস্ত, আছে না ইনকন্টিনেন্সে সাইফুল ওষুধ, কি জানি, সলিফিনাসিন, টলটারোডিন, এগুলো আছে না, আমরা লিখি যে প্রতি সময় লিখছি। এই প্রত্যেক ওষুধের কিন্তু সাইড ইফেক্ট আছে বলে পৃথিবীতে এই সিমটম গুলোর জন্য প্রথমে নন মেডিকেশন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয়। এগুলো তো আমাদের মনে হয় দেশে ইউরোলজি সেন্টারে খুব কমই ইউটিলাইজ করে, গেলেই তো ওষুধ তারপরে সার্জারি, তাই না? ওই যে ক্যাগেল এক্সারসাইজ যে বললেন চমৎকার ভাবে, ক্যাগেল এক্সারসাইজের কথা কয়জনে বলেন? বলে না স্যার, জিপিরাই কি বলেন না স্পেশালিস্টরা বলেন? আমি না জানি না। একটু বলে না। আপনি রোগীরা জিজ্ঞেস করে দেখবেন যে উনি স্পেশালিস্ট ঘুরে আসছেন আপনার কাছে, তাকে ক্যাগেল এক্সারসাইজ কি এটা বোঝাই দিছে কিনা, দেখবেন যে বেশিরভাগ বলে যেগুলো তো জানি না। কি জানে? ও ট্যামসোলোসিন জানে না, ইউরোম্যাক্স, ইজি ফ্লো, এগুলো জানে। কেমন জানে আমি একটু একটু এক্সাইটেড ফিল করে কথা বলছি, এজন্য আমার দীর্ঘদিনের অবজারভেশনটা শেয়ার করছি, হ্যাঁ। ইউ ফিল বেটার দেন ইউ ক্যান ফলো। তো যাই হোক, এগুলা নিয়ে অনেক কথা, এটা এমনি একটা স্লাইড আর কি, আপনারা একটা ছবি তুলে নেন দয়া করে, এটা বলবো না, একটু স্ক্রিনশট নেন এখানটার, হ্যাঁ, পরে দেখে নিয়েন। এই যে বিভিন্ন কথাবার্তা গুলো আছে তো বিপিএইচ এর, আমি যে বলেছি এইগুলাই কম বেশি আছে এখানে, হ্যাঁ? তুলেছেন সাইফুল স্ক্রিনশট? স্যার। তাহলে আমি শিফট করছি। তাহলে আমাদের প্রোস্টেট নিয়ে মোটামুটি, হ্যাঁ, অনেকক্ষণ আলাপ হলো, প্রায় ঘন্টাখানেক। যেহেতু এটা কমনেস ডিজিজ, বাকিগুলো আশা করি, যেহেতু সিমটম গুলো নিয়ে কথা হলো, অন্যগুলো সহজে শেষ হবে। রিটেনশন হলে
আপনাদের এটা দেওয়া হয়েছে, আপনি জানেন যে প্যালপেবল ব্লাডার হয়। তা আমাদের একটা প্রশ্ন থাকে না যে রেনাল ফেলিউর হলো অ্যাকিউট রেনাল ফেলিউর নাকি পালপেবল, মানে ব্লাডার অবস্ট্রাকশন হওয়ার জন্য ইউরিন আউটপুট হচ্ছে না। এটি কিন্তু কমন ক্লিনিক্যাল কোশ্চেন এবং এটাই দরকার। কাজেই অ্যাবডোমেন এক্সামিন করে বুঝতে হবে ব্লাডার ফুল। হ্যাঁ, এর পরেও না পারলে আমরা কি করি, কি করা যেতে পারে, এটা আলাদা করতে গেলে প্রস্রাব আসছে না, তখন কি করা যায়? এটা তো ইমার্জেন্সি রুমে করার কাজ। হ্যাঁ বলেন। ক্যাথেটার করেছে। ক্যাথেটার করে দেবো, তো ক্যাথেটার করে যদি ইউরিন আউটপুট হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর না হলে তাহলে এবার বুঝেন, ওই সিম্পল কাজটা করে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কি পেশেন্টকে প্রয়োজনে রেফার করলে ইউরোলজিতে রেফার করবেন নাকি মেডিসিন ওয়ার্ড কিংবা নেফ্রোলজিতে করবেন। বোঝা গেল এবার? ওখানে কিন্তু ডিসিশন হয়ে গেল। নাকি আপনি ট্রিটমেন্ট দিবেন। হ্যাঁ, আপনি তো দিবেন, চেষ্টা করবেন। আপনার যদি না কুলায় তাহলে এই জন্য এই অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, এটি একটি শব্দ, রিটেনশন বলা হলো। আমি যদি অন্যভাবে বলি অ্যাকিউট অ্যানিউরিয়া অথবা নো প্যাসেজ অফ ইউরিন, বাংলায় যদি বলি রোগীরা বলবেন আমার প্রস্রাব হচ্ছে না। আমি এটা একটা রিটেনশনও বলছি না, আমার প্রস্রাব হচ্ছে না রোগী এভাবে বললেন। তাহলে প্রস্রাব না হওয়ার দুটো কারণ, একটা হচ্ছে রিটেনশন অথবা নন প্রোডাকশন। এটা খুব ইজিলি আপনি করতে পারবেন, তখন আপনি তো মানে ক্যাথেটারি করবেন। এই জন্য ডিফারেন্সিয়েট ফ্রম একেআই। তো একেআই হলে তো ইউরিন প্রোডাকশন হয় না, এবং একেআই কিন্তু একটু অ্যাকিউট সিচুয়েশন। তো যখন আপনি দেখবেন যে ব্লাডার ক্যাথেটার করেই ইউরিন আসে না, তখন তো আপনি কি ভাববেন? নিশ্চয়ই ভাববেন যে বোধহয় ইউরিন প্রোডাকশনই নাই, গতকাল থেকে প্রস্রাব হচ্ছে না। এটা প্রায় ঘটে না সাইফুল? আউট ইমার্জেন্সিতে তো হয় যে ডায়রিয়া হচ্ছে, প্রস্রাব হচ্ছে না। এখন প্রস্রাব হচ্ছে না এটা আপেক্ষিক ব্যাপার, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। 4-6 ঘন্টা তো প্রস্রাব না হলেও চলে, সকালে একবার প্রস্রাব করে দুপুরে আবার প্রস্রাব হবে, জোহরের পরে বা নামাজের আগে যারা ওযু করবেন। কিন্তু সকালে একবার প্রস্রাব হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে না, তখন তো সন্দেহ জাগবে ওনার কি আসলে ইউরিন আউটপুট বা প্রোডাকশন নাই। এটা আবার রোজার মাস হলে ভিন্ন ব্যাপার। দেখেন, রোজায় তো পানি কম খাওয়া হয়, সকালে উঠে প্রস্রাব করলে সন্ধ্যা পর্যন্ত কেউ আর পানি খাচ্ছেন না দেখে প্রস্রাব হচ্ছে না। কিন্তু আমার রোগী তো দুপুরেও পানি খেয়েছেন, এরপরেও প্রস্রাব হচ্ছে না, এমনও করতে পারে। এটাকে অ্যাসেস করা দরকার। হ্যাঁ, আর রোগীর অন্য কোনো ডিজিজও নাই, তাহলে তো এটা ভাবনার কারণ নাই। অনেকে 12 ঘন্টা 14 ঘন্টা বাসে চড়ছে না, ওয়াশরুমে না যেয়েও তো থাকেন। কিন্তু আমার তো রুগী আমার সামনে, ওনার ডায়রিয়া আছে, ভমিটিং আছে, তার তো ইউরিন আউটপুট কম যাওয়ার সম্ভাবনাই বেশি, তাকে অ্যাড্রেস করা দরকার। তো এরকম আমরা আসেন এবার ইয়েতেই আসি, অ্যাকিউট রিটেনশন। তো রিটেনশনে তো অনেক কারণ, আগেও আলাপ করেছি। প্রোস্টেট একটা কমন কারণ, আরো আরো কারণ আছে। তাহলে আমরা রিটেনশন ক্যাথেটার করেই অ্যাকিউট রিটেনশন রিলিভ করব। তাহলে ক্যাথেটার করা আশা করি আমরা সবাই জানি, শিখেছি। তারপরে কজ অফ রিটেনশন বের করে চিকিৎসা দিব, এই তো কাজ, তাই না? এখন আসেন যে রেকর্ড ইনিশিয়াল ভলিউম অফ ড্রেইনড, আপনি যে বের করলেন ওটা রেকর্ড করে রাখতে হবে। এই কাজটা আমি যদি আবারও বলি আত্মসমালোচনার স্বার্থে, আমরা কয়জনে করেছি? ক্যাথেটার তো করেছি, মেপেছি কি? সাইফুল আমার খুব কাছের বলে বেশি জিজ্ঞেস করছি, ওনারা মাইন্ড করবেন না, না স্যার, আপনারা মাইক আব্দুল খুলে রাজ্জাক কথা হয় না বলবেন। স্যার। মাপছেন কোনোদিন ক্যাথেটার না কইরা? স্যার, না হ্যাঁ। স্যার। জি এ, জি ক্যা- স্যার, করি স্যার, করা এ, হয় স্যার। এ, এমার্জেন্সিতে ওই যে কাজ করার সময় স্যার ওই সাথে সাথেই দেখা হয় যে অনেক রোগী আছে হ্যাঁ, যে আসার সাথে সাথেই প্রায় পুরো ব্যাগই ভরে যায় ভরে ক্যাথেটারের যায়। সাথে সাথে। জি স্যার। তাইলে এটা মেজার করে লিখে রাখা প্রয়োজন, ওনার প্রেসক্রিপশনে নোট করে দেওয়া, জি স্যার। কারণ এটা নেক্সট ম্যানেজমেন্টে কাজে আসবে। হ্যাঁ, যাই হোক, এটা একটা মেসেজ আর কি, ক্যাথেটার করা। ক্যাথেটার করে এবং লিখে রাখা যে কত আউটপুট হলো। তারপরে তো আপনি আল্ট্রাসাউন্ডে পাঠাবেন, ওখানে হয়তো রেসিজুয়াল ইউরিন কিছু থাকবে, নাও থাকবে। তো আপনি যদি কোনো, কমনলি তো এগুলো সার্জিক্যাল কজ, আপনি আপনার কাজটা করে রেফার করেই দিবেন। হ্যাঁ, কেন রিটেনশন হলো বের করতে হবে না? আপনি কিছু ইনিশিয়াল, যদি ইমার্জেন্সি না হয় ইনিশিয়াল ইনভেস্টিগেশন করতেই পারেন। যদি এটা কমনেস্ট কজ হিসেবে প্রোস্টেট হয়ে থাকে, তো প্রোস্টেটের রিটেনশন কিন্তু একটা ইন্ডিকেশন অফ সার্জারি। তা আপনি কি করবেন এখানে? এখানেও টেমসোলোসিন দিবেন? দিবেন না। তাই তো, রিটেনশন হলে কিন্তু আবারও হবে, আবারও হবে, কাজে এটা মাথায় রাখা দরকার। এবার আরেকটা কেসে যাই। সাইফুল তো পড়েছেন, ডক্টর আনোয়ার পড়েন এবার। সবাই একটু 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 অ্যাক্টিভ থাকি, এই কেসটা পড়েন। You are evaluating a 56 years old, uh, জেনারেলি হেলদি ম্যান generally healthy man who is seeing you after finding blood
in his urine. He হুম। denies pain, dysuria, frequency, or urgency. He is a smoker and has worked for years in the printing industry. Which of the following is the most likely cause of his hematuria? খুব সুন্দর পড়েছেন, চমৎকার লাগলো আপনার পড়া। আমি একটু চমৎকার এই জিনিস শেয়ার করি। এখানে কি বললেন? জেনারেলি হেলদি ম্যান, মানে উনি আদারওয়াইজ গুড। হ্যাঁ, Yes, আমরা বলি না যে এনএডি, এনএডি বলি না, এক্সামিনেশন আদার সিস্টেম এক্সামিনেশন রিভিল এনএডি। এই যে এনএডি yes, মানে আদারওয়াইজ হেলদি, কিন্তু ওনার একটা জায়গায় তো সিমটম আছে। এক, ইংলিশ ট্র্যাডিশনটা দেখেন, হেলদি ম্যান হুই সিইং ইউ, মানে রুগী আপনাকে দেখতে এসেছেন, এরকম না? yes, sir. আমরা বলি যে রুগী ডাক্তারকে দেখাতে এসেছেন, আর ডাক্তার রুগী দেখছেন, এমন না? Yes, আর sir. ইংলিশ স্টাইল হলো রুগী আপনাকে দেখতে এসেছেন, পেশেন্ট ইজ সিইং এ ডক্টর। Yes, sir. খেয়াল করেন, মানে এক এক কালচার এক এক ভাবে বলে। এখন আসেন, তাহলে কজ কি হতে পারে? কজ বলতে গেলে আপনাকে কিওয়ার্ড গুলো বের করতে হবে না? এখানে কিওয়ার্ড কি, মানে আপনি হিস্ট্রি যে নিলেন, কোন কথাটা বেশি ফোকাস করার মতো, So এগুলাই blood কিনা? in you. আচ্ছা, blood in. ওনার কিছু সিমটমই নাই আসলে, আমি সরি একটু ওই ডিনাই শব্দটা খেয়াল করেন, ওনার কোনো পেইন ডিজিউরিয়া ইউরিনারি সিমটম নাই, Yes, কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, উনি স্মোকার এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন। দেখেন হিস্ট্রি শুধু ইম্পর্টেন্ট এখানে। কি হয়েছে বলে মনে হয় হিমাচুরিয়ার কারণ? ওনার তো হিমাচুরিয়া আছে। কি ধারণা করছেন? একটা সাসপিশন, তারপরে তো আপনি ইনভেস্টিগেশন প্ল্যান করবেন। আপনি পাররেক্টাল এক্সামিনেশনও করবেন এই রোগীর, যেহেতু হিমাচুরিয়া আছে প্রয়োজনে, কিন্তু নাও করতে পারেন। হিমাচুরিয়া কি শুধু প্রোস্টেট ডিজিজ হবে? ধরেন এই 56 ইয়ার্স ওল্ড, উনি অ্যাসপিরিন খান, ক্লোপিডোগ্রাল খান, উনি হার্টের রোগী, তার ব্লিডিং এর কারণ তো অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ, কি বলেন? ঠিক না? yes, sir. তাকে কি আপনি Yes, sir. পাররেক্টাল এক্সামিন করবেন? তার তো আর কোনো ফ্রিকোয়েন্সি ডিজিউরিয়া নাই। Yes, sir. দেখেন বুদ্ধি কাজে লাগানোর রাস্তা। তো হিস্ট্রির মধ্যে ওনার যদি থাকতো ড্রাগ, তাহলে বলা হতো, এখানে বলেন নাই। তাহলে ওনার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, একটা হলো স্মোকার, আর হচ্ছে প্রিন্টিং ইন্ডাস্ট্রি। তাহলে এই হিমাচুরিয়ার কারণ কি, কোথায় সমস্যা? দেখাই দিলাম, আপনারা বলতে পারছেন না বলে অপশন দেখাই দিলাম কুইকলি। ডি স্যার। কি কারণে? ডি? ব্লাডার কার্সিনোমা হতে পারে। ইয়েস। Bladder carcinoma. এই যে দেখিয়ে দেওয়ার পরে আপনি বলতে পারলেন, এটা হচ্ছে যে এমআরসিজিবি পরীক্ষাটাকে দিলে স্টাইল, কিন্তু আপনাকে তো এখানে উত্তরটা জানতে হবে না, স্টেজে কি বলেন, এই অংশে আপনাকে কিন্তু উত্তর বুঝে ফেলতে হবে। আপনাকে এটা পরীক্ষায়, ওই যে আমরা বলি না পার্ট 1 পরীক্ষা, এখানে না অপশন গুলো দেওয়া হলো, আপনাকে রুগী এসে বলবে নাকি যে ডক্টর আমার এই 5টার মধ্যে কোনটা হয়েছে বলেন? তা তো বলবেন না, আপনাকে এর আগেই বুঝে ফেলতে হবে। তো এইভাবে আমরা শিখছি, মানে আস্তে আস্তে করে এইভাবে সিনারিও পড়তে হবে আর কি, বেশি বেশি, তাহলে বোঝা যাবে। নাহলে বই পড়ে পড়ে, ওই যে স্ক্রিপ্ট পড়ে পড়ে এমনি 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 যেভাবে আমরা পড়েছি, এটা এই পড়া দিয়ে চলবে না। তাহলে আমরা এবার ব্লাডার কার্সিনোমা, ওই যে ওই একটা হলো সিগারেট একটা রিস্ক ফ্যাক্টর, তারপরে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে ওই যে অ্যানিলিন ডাই টাই বিভিন্ন রকমের ইউজ করে সেই জন্য। এখন ব্লাডার কার্সিনোমা নিয়ে একটু কথা বললে, এই দেখেন স্মোকিং 50% কেস, ব্লাডার ক্যান্সার মেইলে দেখা যায় যে এরা স্মোকার। কিন্তু ক্রনিক ইউটিআই ক্যান বি এ কজ, সিস্টোসোমিয়াসিস ইজিপ্টের ওদিকে, হ্যাঁ, তারপরে আরেকটা কি দেশ আছে না, আমি তো তাদের দেখেছি আমি যখন বিদেশে ছিলাম। So সুদানিজদের হয় স্যার। সুদানি, আরেকটা গ্রুপ আছে, হ্যাঁ হ্যাঁ সুদানি, ইয়ে সুদানি, ইয়েমেনি সুদানিজ। ইয়েমেনি, ইয়েমেনি, ইয়েস ইয়েমেনি। এই যে Yes, ওই বর্ডারে এই সিস্টোসোমিয়াসিস যথেষ্ট, বিলহার yes, জিএসিস বলে, ওদের কিন্তু এই যে কার্সিনোমা হয়। মানে ইনফ্লামেশন যখন ক্রনিকলি ইরিটেট করে, সেখানেই কিন্তু ক্যান্সার তৈরি হয়। তা আমাদের ইন্ডাস্ট্রির গল্প হচ্ছে যে অ্যারোমেটিক অ্যামাইন এক্সপোজার, টেক্সটাইল, রাবার ইন্ডাস্ট্রি, হুম, এই এগুলাতে বেশি হয়। তো আমাদের মূলত স্মোকিংটা হাইলাইট করা বেশি দরকার, আর ক্রনিক ইউটিআই অথবা স্টেসিস অফ ইউরিন। দেখেন আমরা প্রোস্টেটের গল্প করেছি, প্রথমে ক্যান্সার পাইনি, পিএসএ নর্মাল ছিল, কিন্তু পারসিস্টেন্টলি যদি ইউরিন জমতেই থাকে জমতেই থাকে, তারও তো ব্লাডার ক্যান্সার হতে পারে। মনে রাখেন এবার, হ্যাঁ। ইউজুয়ালি প্রেজেন্টেশন হচ্ছে হিমাচুরিয়া, হিমাচুরিয়া। আরো কারণ কিছু আছে, এই যে অবস্ট্রাকশন, এক কথায় ঘুরে ফিরে সব লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম। এখন কার্সিনোমা ব্লাডার আপনি সাসপেক্ট করার পরে ওই কমন টেস্ট গুলাই তো করব, সিবিসি, সিআরপি, সব আল্ট্রাসোনোগ্রাম,
চেস্ট এক্সরে করতে পারি, কেন চেস্ট এক্সরে করবো বলেন তো এখানে? মেটাস্টেসিস দেখার জন্য। মেটাস্টেসিস দেখার জন্য, হ্যাঁ। এবং এই রোগে যদি ক্যান্সার হয়, আপনি তো কিছু করার নাই, আপনাকে রেফারই করতে হবে। আইডিয়াল রেফারেল সিস্টেম বলে যে ক্যান্সার সাসপেক্টেড পেশেন্টকে 2 সপ্তাহের মধ্যেই তার স্পেশালিস্টে পৌঁছাই দিতে হবে, 2 সপ্তাহের মধ্যে। এটি তাদের রোগীর ভিড় আছে বলেই। কিন্তু আপনার যদি কালকেই দেখানো সম্ভব থাকে, দেখাই দিবেন। সম্ভব না সাইফুল? আমাদের ইউরোলজিস্ট আশেপাশে যারা, তাদেরকে 1-2 দিনের মধ্যে দেখানো সম্ভব? অবশ্যই সম্ভব। আশেপাশে ঢাকা শহরে, চিটাগংয়ে, বিভাগীয় শহরে কিন্তু ইউরোলজিস্ট এখন মোটামুটি অ্যাভেলেবল। কাজে 2 সপ্তাহ ওয়েট করবো না, এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাইরের। এখন তারা কি চিকিৎসা দিবেন না দিবেন, এটা জিপি হিসাবে শুধু আমি জানলাম এবং বললাম, তাকে বুঝিয়ে বলা যে এটা এটা লাগতে পারে আপনার। তাহলে এখানে একটা স্কিল থাকবে, যেটা হয়তো আমাদের এখানকার আলোচনা না, ব্রেকিং ব্যাড নিউজ। তো আপনারা ওই যে প্র্যাকটিক্যাল ক্লাসে আসছিলেন না, মনে আছে একবার? ফার্স্ট ইয়েতে, কি বলে, প্রথম মডিউলে, যারা ঢাকার বাইরেও তো কেউ একজন আসছিলেন, মনে আছে? আমরা কনসালটেশন প্র্যাকটিস করেছিলাম সেদিন। তো জি স্যার। এইরকম আপনাকে ব্রেকিং ব্যাড নিউজও প্র্যাকটিস করতে হবে। মানে রুগীকে যে ক্যান্সার হয়েছে এটা হুট করে কি বলতে পারবেন? একজন আর্টিকেল লেখেন, ইউলেবের একজন টিচার, ওনার সাথে আমার কথাও হয়েছে কয়েকদিন আগে। উনি লেখালেখি করছেন, ওনার একটা জীবনের স্মৃতিচারণ করেছেন যে তার বাবাকে কিভাবে ডাক্তার ক্যান্সারের কথা বললেন এবং ওনার বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। যাক, ওই আর্টিকেল আমার কাছে আছে, আপনারা চাইলে রিকোয়েস্ট করলে আমি পাঠাবো, পড়লে বুঝবেন। এই যে ব্রেকিং ব্যাড নিউজের গল্প, ওনার সাথে আমি একটু যোগাযোগও রাখছি, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করি ব্যক্তিগতভাবে, কমিউনিকেশনে। তো এই জন্য এখানে ওইভাবে বলে তারপর আপনি পাঠাবেন, এই হচ্ছে কাজ। এবার আরেকটা কেস বলি, কেউ কে আগ্রহী হবেন পড়ার জন্য, আদার দেন ডক্টর আনোয়ার এন্ড ডক্টর সাইফুল? বাকি একজনে শুরু করেন, মাইকটা অন করেন। স্যার ডক্টর আমি নাহিদ, বলি। প্লিজ প্লিজ প্লিজ, কেন নয়? A 22-year-old woman present with right loin pain and coke-colored urine. Blood pressure is 110/70 and urinary dipstick shows blood. Uh, 4+, 4+। Topic is awaited. Blood test is মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপি মানে আপনি ইউরিনারি টেস্ট করতে পাঠিয়েছেন, ওই রেজাল্ট আসতে সময় লাগছে, তাই না? blood test. Ji sir. Blood test reveal no abnormality. What is the most appropriate next investigation of this patient? তাহলে আপনি ইনভেস্টিগেশনে শুধু ব্লাড টেস্টটাই করলেন, ইউরিন টেস্ট করলেন, আর কিছু করলেন না। তাহলে ডিপিস্টিক ব্লাড পেলেন, এটা কিভাবে পেলেন ডক্টর নাহিদ? আপনি চেম্বার করেন? না স্যার। আল্লাহ, চেম্বার না করে রুগী তো দেখেন নাকি কোথাও, ইনডোরে বা কোথাও? জি জি। হ্যাঁ, যেখানে ইনডোরে রুগী দেখেন ওখানে এই যে ডিপিস্টিক শোজ ব্লাড, দেখলেন, এটা কিভাবে দেখবেন? ডক্টর সাইফুল বলেন এবার, ডক্টর সাকুলুর, কিভাবে দেখবেন এই ডিপিস্টিক? হ্যাঁ, কেউ করি না, দেখি না, বললেও করে না আমাদের স্টুডেন্টরা এখন। প্রতিদিন, কালকেও বলেছি আমার সেশনে মর্নিং এ, সেটি কি ওই কাঠিটা থাকা। দেখেন, উনি হিমাচুরিয়া বলছেন, উনি তো লাল ইউরিন বলেছেন, কোক কালার বলেছেন, উনি তো রক্ত বলে দেননি। আপনাকে তো ওই চেম্বারে বসে প্রুফ করতে হবে। ইনশাল্লাহ আপনাদের একটা ক্লাস আছে বোধহয় ওই ল্যাবরেটরি নিয়ে, আমি আলাপ করব ইনশাল্লাহ সামনে। তো এই ডিপিস্টিকটা সাথে রাখতে হবে। হ্যাঁ, জিপিস ব্যাগ, এটি ইনভেস্টমেন্ট আপনার, আপনি এটার জন্য আলাদা চার্জ নিতে পারেন। ওই কাঠিটা দিলেই তো আপনাকে ব্লাড বলে দিবে 1 মিনিট 2 মিনিটের মধ্যেই। আর মাইক্রোস্কোপি দেখেন, অপেক্ষা করতে হবে ল্যাবরেটরি থেকে যতক্ষণ আসে না। এনিওয়ে, হিমাচুরিয়া প্রুফ করলেন, 22 বছরের, ওনার আবার রাইট লইন পেইন আছে। আপনি একটু ভাবছেন না যে ওনার কি হয়েছে সম্ভাবনা? ভাবেন, বলেন। এবার বলেন, যারা রুগী দেখেন বেশি বেশি আউটডোরে, একটু কি হয়েছে বলে ধারণা করছি? রিনাল স্টোন হতে পারে। এটা হতে পারে আমরা মনে করছি, তাই না? ওনার হেমাচুরিয়া আছে কিন্তু ব্লাড প্রেশার নর্মাল, কাজেই ওনার পেইনও আছে। এটি দিয়ে বোঝাচ্ছি যে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়তো বা না। গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে তো ব্লাড প্রেশার বাড়বে, লোইন পেইন না থাকারই কথা। তাহলে এই ব্যথা সহকারে এটা হয়তো স্টোন ডিজিজ হওয়ার সম্ভাবনা। এখন আপনি কি করবেন নেক্সট? আপনারা বলছেন না বলে আমি দেখিয়ে দিচ্ছি, টাইম ইজ গোয়িং, বলে ফেলেন।
নেক্সট ইনভেস্টিগেশন Plain abdominal X-ray, KUB, sir. কেইউবি। এক্স রে যদি করতে চান মেশিন দিয়ে কেইউবি, আল্ট্রাসাউন্ডও করা যেতে পারে না? আল্ট্রাসাউন্ডও করা যেতে পারে, যদি এখানে Yes, আল্ট্রাসাউন্ড অপশনটা নাই। ইভেন সিটি স্ক্যান করা যায় না? yes, sir. যাবে স্যার। যায়। এখন আসেন, আমরা বাস্তবে কিন্তু এভাবে করি না। আমরা বাস্তবে, ডক্টর কুদ্দুস আপনার একটু নয়েজ হচ্ছে, আমরা বাস্তবে ওই ইউরিন টেস্টের পাশাপাশি যেহেতু আমি সাসপেক্ট করছি, আমি এক্স রে কেইউবি, আল্ট্রাসাউন্ড কেইউবি বা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন স্পেশাল অ্যাটেনশন কেইউবি একসাথেই দিয়ে দিব, কি বলেন? দিব না? আমরা কিন্তু তাই দিব, আমরা দুই Yes, sir. পর্বে করব না। এখানে প্রশ্নটা এই জন্য আসছে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এরকম পৃথিবী জুড়ে। আপনি এক্স রে কেইউবির জন্য সরাসরি রুগীকে লাইন ধরে পাঠাতে পারবেন না, কারণ ওখানে তো লোক লাগে, ম্যান পাওয়ার লাগে। এই জন্য ইউরিন টেস্ট, ল্যাবরেটরি টেস্টগুলো আগে করে একটা ধারণা করার পর তারপরে আপনি অন্য জায়গায় পাঠাবেন, এটা আইডিয়াল। আর আমাদের এখানে তো লোকজনের অভাব খুব একটা নাই, ওরা বসেই আছে সিটি স্ক্যানে কখন একটা মানে কেওবি করার জন্য আসে। কি বলেন সাইফুল? মানে Yes, আসলেই ধরে ভাউচার yes, বানায় আর yes, ঢুকাই দিবে না? তা Yes, আমাদের sir. তো এই দিক দিয়ে তো আমরা সৌভাগ্যবান বলতে গেলে আর কি, যাদের পয়সা কড়ি আছে তাদের চট করেই সিটি স্ক্যান একদিনই করে ফেলতে পারবে। তো এই বেনিফিট, এই জন্যই এই ডিসকাশন ক্লাস দরকার, এই জন্য আলোচনা দরকার। সবসময় বুক নলেজ থাকলেও পাশাপাশি এগুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন বুঝে আলোচনা। তাহলে এখানে কোনটা বেস্ট হবে মনে করেন? আমাদের তো স্টোনের লোকেশন, সাইজ এগুলো দেখতে হবে। এবার অ্যান্সার করেন তো, সবটাই আপনার করার সুযোগ আছে, তাহলে কোনটা আপনি বাছাই করবেন? সেক্ষেত্রে সিটি কেউবি, স্যার। সিটি কেওবি করবেন? হ্যাঁ, এটি বলতে পারেন সিটি কেওবি, কিন্তু সিটি কেওবির একটা আগে এক্সপোজারের রিস্ক আছে, কস্টলি আছে। হ্যাঁ, ওখানে অনেকক্ষণ লাগে, বিভিন্ন প্রসেস করতে করতে। এক্সরে করাটা খুব সহজ। এবং আরো দেখেন, এটা হলো সিটি কেওবি কিন্তু স্পেশালিস্টরা করে ফেলবেন, আপনিও করলে পারবেন, কিন্তু বেস্ট হবে সিম্পল টেস্ট করা এজ এ জিপি। তো সেজন্য ওরা এই প্লেন এক্সরে বলেছে আর কি। হ্যাঁ, সিটি কিন্তু বেস্ট, এতে সন্দেহ নাই, সিটি কিন্তু বেস্ট। তো প্লেন এক্সরে করে, তারপর প্লেন এক্সরে করতে আবার প্রিপারেশন লাগবে না? আমি জানি অনেকে আপনারা করেন, রোগীকে বাওয়াল খালি করে আসতে বলতে হবে, সকালে খালি পেটে আসবেন। এভাবে করলে পাথর ধরা পড়তে পারে। এবং আমি তো মনে করি এটার সাথে একটা আল্ট্রাসাউন্ডও দরকার। হয়তো প্রশ্নটা এইভাবে সাজিয়েছে, এটা আল্ট্রাসাউন্ডও করা দরকার, কারণ কিছু স্টোন আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে, সিটি এই এক্সরেতে কম ধরা পড়বে। হ্যাঁ, দুটাই কিন্তু দরকার। আমি নিজেই তাই করি। কিন্তু যাদের সুযোগ আছে সিটি করার, তারা করেই ফেলতেই পারেন। হ্যাঁ, রেডিয়েশন হ্যাজার্ড একটু মাথায় রাখলেও, তাহলে সিটি হলো খুবই গুরুত্বপূর্ণ। যাক, তাহলে এবার আমরা রেনাল ক্যালকুলাই নিয়ে যদি আলাপ করি, ড্রাগ প্রিডিসপোজ টু স্টোন ফরমেশন, আমি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করেছি, দেখেন এগুলো কিন্তু কমন মেডিসিন আমরা প্রেসক্রাইব করি। তো আমরা তো অবশ্যই করব, কিন্তু যার স্টোন হয়েছে সেই ক্ষেত্রে আমরা অ্যালার্ট হব যে এটা আমি কন্টিনিউ না করলে কি নয়, এটি মাথায় রাখবো। হ্যাঁ, এই জন্য আমি এটা দিলাম। এই যে ক্যালসিয়াম ভিটামিন ডি খেতে খেতে কিন্তু ক্যালসিয়াম জমে জমে, হ্যাঁ, কাজে মুখস্থ একটা মানুষকে খালি বলি ফেলাম অ্যাসপিরিন, স্টেরয়েডও কেউ কেউ অ্যাবিউজ করে, অনেক দিন খেতে খেতে এগুলো হয়। আচ্ছা, প্রেজেন্টেশন তো আপনারা শিখে ফেললেন, লো ইন পেইন, কিন্তু কোন জায়গায় স্টোন এটা যদি হিস্ট্রি দিয়ে বোঝা যায় আর কি। কিডনির স্টোনের লোইনে পেইন হয়, হ্যাঁ, রেনাল কলিক যদি হয়, ইউরিটারিক স্টোন, কলিক মানে ওই যে লয়েন টু গ্রোইন, আর স্ট্রেংগরিপ প্রস্রাব আটকে যাচ্ছে এমন যদি হয়, ব্লাডার স্টোন। আর যদি প্রস্রাব করার সময় আটকে যায়, ইউরিন বের হওয়ার সময়, এটা ইউরেথ্রাল স্টোন, লেস কমন রেদার। তো এই হলো হিস্ট্রি থেকে বোঝা যায়। হ্যাঁ, হিস্ট্রি থেকে এখন যদি ইউরেথ্রাতে স্টোন থাকে, তো তাকে আপনি এক্স রে করে পাবেন বলেন তো? এক্স রে কেইউবি সম্ভাবনা কম আছে। হ্যাঁ, তবুও ধরা পড়তে পারে ওখানে যদি ওই প্যানাইল এরিয়া বা ফিমেলের যদি ইউরেথ্রা সহ ওখানে স্টোন ক্যালসিফাইড শ্যাডো ধরা পড়তেও পারে। আচ্ছা, আর রেনাল কোলিকের সিমটম, ওয়েভস অফ ইনক্রিজিং সিভিয়ারিটি, এগুলো হলো আপনার বেসিক নলেজ আর কি। হ্যাঁ, উনি বসতে পারেন না, আপনার পেরিটোনাইটিস মনে হবে, সোয়েটি হবে, লয়েন একটু টেন্ডার হবে, যখনই জ্বর থাকবে বুঝতে হবে ওখানে ইনফেকশন হয়ে গেছে। ওকে, অনেক দিন থাকলে রেনাল ফেলিয়ারও হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ইনভেস্টিগেশন সেম, প্রথমে যে আলাপ করেছি ওই সব, ইউরিনারি কালচার, সিবিসি, সিআরপি, আল্ট্রাসাউন্ড, এক্স রে, সিটি স্ক্যান, হ্যাঁ, এগুলো করা। ইমিডিয়েট ইনভেস্টিগেশন ওই আবার ও ডিপিস্টিক। তো ডিপিস্টিক তো নাই, করবেন কোত্থেকে? সবগুলাই আমরা বাইরে পাঠাচ্ছি। জিপি, আমি কিন্তু জিপি নই বেসিক্যালি, অফিসে আপনারা অনেকে জানেন।
আমি জিপি নিয়ে কথা বলছি যদিও, কিন্তু আমার এরিয়া জিপি নয়। আপনারা কিন্তু বাইরে বাইরে অনেকে জিপি করেন, চেম্বার করেন, সেজন্য জিপিটাকে সাজানোর জন্য বলছি আর কি। আর একটু বেটার করা যাবে। একটা ডিপ স্টিক নিজে রাখেন, হ্যাঁ। যদি রুগী থেকে টাকা নিতে চান, আরেকজনকে দিয়ে করাবেন পাশে, অ্যাটেন্ডেন্টকে দিয়ে, ওরে বলে রাখবেন যে টেস্ট করাইতে 50 টাকা লাগে। হয়ে গেল না সমাধান? আপনি ইনভেস্টমেন্ট কেন করবেন? রুগীকে হাত ধরে 1 গ্লাস পানি খাওয়াইলে তো পয়সা। এটা এটা অসম্ভব না, বুঝছেন? বুদ্ধি করে করতেই পারেন, হালাল, এটা কিন্তু হারাম না। আপনি তো মেহমানদারি করতে বসেন নাই চেম্বারে, আপনি ডাক্তারি করতে বসছেন, আপনি সার্ভিস দিবেন, রুগী পয়সা দিবে। এনিওয়ে, একটু অন্য কথাই বললাম। এখন স্টোনের জন্য রুগীকে ভর্তি করাও লাগতে পারে, কেমন সাপোজিটরি দিয়ে ব্যথা চলে যাবে ঠিক, কিন্তু যারা একা থাকেন বাসায়, আবার ব্যথা উঠলে কি করবেন? এই জন্য তাকে বলতে হবে আপনি প্রয়োজনে হসপিটালে ভর্তি হবেন। সোশ্যাল ইন্ডিকেশন, লিভস অ্যালোন, অসহায় হয়ে যাবেন। ঠিক আছে? যদি অ্যাডমিটেড না হয় তাহলে ওই যে ইনক্রিজ ফ্লুইড ইনটেক, এইখানেই শুধু স্টোন রোগীর জন্য পানি বেশি খাবেন, তাও 3 থেকে 4 লিটার বা 3 লিটার এট বেস্ট। সিভ ইউরিন ফর স্টোন, এটা মানে কি জানেন? ওনার যদি পাথর বেরিয়ে যায়, খুব তীব্র ব্যথা হবে, বলতে হবে যে পাথরটা সংরক্ষণ করবেন। কেউ বলতে পারেন কেন? আপনাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। পাথর সংরক্ষণ করতে বলতে হবে কেন? পাথরের একটা কেমিক্যাল নেচার আছে, টাইপ অফ Types of এবং ওই sorry. কেমিক্যাল নেচার হিসেবে তাকে ফিউচার প্ল্যান দিতে হবে এই কন্টেন্ট বোঝার জন্য, হ্যাঁ। কন্টেন্ট বোঝার জন্য, যাই হোক, ওই ইনভেস্টিগেশন তো বলাই হয়ে গেল, ব্লাড, ইউরিন, সেখানে একেবারে ক্যালসিয়াম ফসফেট সবই করা যায় চাইলে। রেডিওলজি, এক্স রে অফ দ্য কিডনি, ইউরিটার, ব্লাডার, 90% স্টোন আর রেডিও ওপেক, এই জন্যই আমরা এক্স রের হেল্প নিতে পারি। হ্যাঁ, জিপিদের জন্য এটাই সহজ বেশি, এক্স রে, এই জন্য অ্যান্সারটা ওইটা দেওয়া হয়েছে, কিন্তু সিটি স্ক্যানও করা যাবে, এটা মনে রাখেন। তাই না? সিটি কিন্তু, সিটি নন কন্ট্রাস্ট সিটি 99% ভিজিবল হয়, তাহলে এটা বেটার না? কি বলেন সাইফুল? জি স্যার। সাইফুলের আশেপাশে তো সিটি স্ক্যান আছে, আছে তো? আচ্ছা স্যার। আছে। তো অনেকেরই তো নাই। আপনারা যারা আছেন তো তাদের জন্য তো এক্স রেই হলো তুলনামূলকভাবে ভালো। যার আছে রুগীকে বুঝিয়ে আপনি সিটি স্ক্যানে পাঠালে কিন্তু ভালো। কিন্তু সিটি স্ক্যানে যাবে আসবে, আমি ব্যক্তিগতভাবে তো করি না, কারণ এক্স রে কিন্তু ভালো ভ্যালু দেয়, দেখেন 90%। আপনি নিজেই এক্স রে বুঝে ফেলবেন, গিয়ে এক্স রে পাশের রুমে দেখে ফেলতে পারেন 10 মিনিটের মধ্যে। সিটি করলে যাবে আসবে, তো সেটা আলাদা ব্যাপার। এখন আসেন, একজন ডাক্তার হিসাবে সার্জনদের কাছে না পাঠিয়েও আপনি কি দিতে পারেন, এই টিপসটা বলে দেই। যদিও এটা স্পেশালিস্ট বুক থেকে নেওয়া, আপনি দেখেন স্টোনের সাইজ, ওই যে সিটি না করলে আপনি সাইজ বুঝবেন না, আল্ট্রাসাউন্ডও একটা সাইজ বলে দিতে পারে। যদি স্টোন 5 মিলিমিটারের বেশি হয় আর কি, হ্যাঁ, স্টোন যদি 5 মিলিমিটারের নিচে হয় কিছুই লাগে না, পানি খেলে বেরিয়ে যায়, এবং সেটা যদি লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে থাকে। কিন্তু 5 মিলিমিটারের বেশি, 10 মিলিমিটারের কম, হ্যাঁ, অনেকটা এরকমই ব্যাপার। আহ, ব্যথা কমছেও না, বারবার হচ্ছে, তাদেরকে আপনি এই মেডিকেশন দিতে পারেন। এই জিনিসটা কি আপনারা জানতেন আগে? আমি জানি না। এটা কিন্তু কমন কিছু মেডিসিন, নিফেডিপিন, ট্যামসোলোসিন, যে কোনো একটা দেওয়া স্টোন বের করার জন্য। কিন্তু দেখেন ট্যামসোলোসিন আমরা এতক্ষণ বলেছি প্রোস্টেটের জন্য, কিন্তু ট্যামসোলোসিন আপনি স্টোন বের করার হেল্পিং এইড হিসাবে আপনি ইউজ করতে পারেন। শুনতে পাচ্ছেন আমার কথা? একজন একটু বলেন তো কোনো নেটের সমস্যা হয়েছে কিনা, শুনতে স্যার জি শোনা পাচ্ছেন? স্যার। যাচ্ছে, স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার। এই দেখেন, 0.4 মিলিগ্রাম, ওই ওই যে প্রোস্টেটের মতো ডোজ, অথবা নিফেডিপিন 10 মিলিগ্রাম টিডিএস। কিন্তু ওইটা মাথায় রাখতে হবে, এগুলা দিলেই সাইড ইফেক্ট হবে না, একটু ডিজি হবে। দেখেন, ওটা মাথায় রেখে, এখন যে রোগের প্রেশার আদতেই কম, তাকে দেওয়া একটু তো ঝুঁকিপূর্ণ। তো এটা একটা মেডিকেল এক্সপালশন থেরাপি ইউজ করা যেতে পারে, হ্যাঁ। এবং দেখা যায়, আমি কিন্তু এই প্র্যাকটিসটা করেছি অনেক বছর আগে যখন বিদেশে ছিলাম তখন, এবং দু একজন রোগীর কিন্তু স্টোন পাস করেছে, আমার কাছে ছবি টবিও তোলা আছে, এই বিশেষ করে ট্যামসোলোসিন দিয়ে। হ্যাঁ, নিফেডেপিন তো প্রেশার বেশি কমাবে ওই ভয়ে হয়তো দেই নাই, কিন্তু ট্যামসোলোসিন তো প্রেশার এত বেশি কমায় না, ওটার বেটার প্রোফাইল। তো ওটা দেওয়ার পরে বেশি দিন লাগে না, মানে কয়েক সপ্তাহ পরে দেখি যে স্টোন বের হয়ে গেছে। ইভেন একটু মাঝারি সাইজের স্টোনও যিনি অপারেশন করতে অপারক, রাজি না, তাদেরকে ওটা ট্রাই করতে পারেন, কিছুটা বেনিফিট আপনি পাবেন। বোঝাতে পেরেছি?
এবং ফর্টি Sir, এইট আওয়ার 48 আওয়ারেও পাথর বেরিয়ে যেতে পারে। এবং 30 দিন যদি খান 80%-এরও বেশি পাথর বেরিয়ে গেছে এমন রেকর্ড আছে। বলেন এবার কি জানতে চান? স্যার দুটোরই তো স্যার সাইড এফেক্ট হিসেবে হাইপোটেনশন আছে স্যার। এখন আছে, এই লং আপনি টাইম ফলো যদি দেওয়া করবেন। হয় লং টাইম তো দিচ্ছেন না, আপনি মোটামুটি 1 মাস দিলেই তো হলো। ওই কয়দিন অ্যাডভাইস দিবেন। আমরা ডিজি হলে কি বলি, বিছানা থেকে উঠে বসবেন, তারপর আস্তে আস্তে হাঁটা শুরু করবেন, এইগুলো অ্যাডভাইস দিবেন। পশ্চারাল হাইপারটেনশনে যা অ্যাডভাইস দেওয়া হয়। হ্যাঁ, রাইট। খুব যে প্রেশার বেশি কমবে তা নয়, কিন্তু আমি শুধু অ্যালার্ট করলাম যে রুগী কমপ্লেন করতে পারে। আর যদি ডিহাইড্রেশন না থাকে এটা বুঝবেন, একটু পানি টানি খাবেন, লবণ জলের শরবত খাবেন। উনি যদি হাইপার টেনসিভ না, আর যিনি হাইপার টেনসিভ তার জন্য তো এক্সট্রা বেনিফিট, প্রেশারও কমলো পাথরও বেরোলো ওই সময়ের জন্য। কাজে এটি মনে রাখা যেতে পারে। আমি এখান থেকে পিক আপ করেছি, বইয়ের এই যে ইয়েলো করে দিয়েছি ওই কথাটুকুই আলাদা করে দেখিয়েছি আপনাকে। বুঝতে পেরেছেন? মানে বিভিন্ন সাইজের পাথর হলে কি কি করণীয় এটি আপনি এখান থেকে পাবেন। সব আপনি করতে পারবেন না, রেফারেল করতে হবে। আর ফলো আপ করতে হবে। মানে ফলো আপ কেন করতে হবে? পাথর যার একবার হয়েছে আবার হতে পারে সেই জন্য। এবং সেটা ডিপেন্ড করে কম্পোজিশন অফ দি স্টোন, গিভ ডায়েটারি অ্যাডভাইস। ওই যে পাথর এই জন্যই সেভ করে কেমিক্যাল টেস্ট করতে হবে, যেটা আনকমনলি ডান, আমরা করি না। কেমিক্যাল টেস্ট, ওটা নেচারটা কি, তাই না? ওটা করতে পারলে আপনি ডায়েটারি অ্যাডভাইস দিতে পারেন, ওখানে কি ক্যালসিয়াম ফসফেট না অন্য কিছু। এই হচ্ছে রেনাল স্টোন প্রিভেন্ট করার জন্য ডায়েটারি অ্যাডভাইস। সবাইকে কত লিটার পানি খাওয়াইতে বলে, এবার এবার আসেন এখানে বুক নলেজে কি বলছে সাকলুর দেখেন। 2 থেকে 2.5 লিটার, মানে 2 লিটারের কম না। এখন আপনি যদি না বলে দেন, উনি তো কি করবেন? উনি তো ভয়ে আছেন, পাথর আপনি বলেছেন পানি খেলে বেরিয়ে যাবে, উনি কমপক্ষে 1 বালতি খাবেন, ছোট বালতি। তাহলে এটা আপনার আমার দায়িত্ব। আর গরম ওয়েদারে আমাদের দেশে আপনি আরেকটু বাড়াইয়া হয়তো 3 লিটার বলতে পারেন, তাই না? সোয়েটিং যেখানে বেশি হয়। এই অ্যালকালিনাইজার এগুলো পাওয়া যায়, তাই না? ইউরিক ক্যালটেল যে সিরাপ গুলো আছে, অক্সালেট স্টোন হলে এতেই চলে যাবে। যাই হোক, ইউ উইল রিড ইট প্লিজ। হ্যাঁ, আপনারা এই জিনিসটা রিড করলে আশা করি বুঝবেন, আপনাদের তো দেওয়াই আছে। আর আর্জেন্ট ইন্টারভেনশন, ওই যে অ্যাকিউট অবস্ট্রাকশন হলো, ইনফেকশন হলো, এগুলো তাড়াতাড়ি ট্রিট করতে হবে। ইনট্রাক্টেবল পেইন, ভমিটিং, তার মানে আপনি ফলো করবেন না, কিছু চিকিৎসা দিয়ে রেফার করবেন তাড়াতাড়ি যেন পাথরটা বেরিয়ে ফেলা যায়। এটা তো ইউরোলজিস্টের কাজ। আচ্ছা, আমি প্রশ্নটা পড়েই ফেলি, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে প্রায় বলতে গেলে। আপনারা আর একটু কি থাকবেন 5-10 মিনিট? আমি বাকি অল্প বোধহয় দুই একটা স্লাইড। 60-year-old male presents with typical renal colic and 1 day later passes a small stone. ওই যে আপনি ওষুধ দিলেন, আপনি ভালো ডাক্তার হয়ে গেলেন, রুগীও পাথর জমা করলেন। এক্সরেতে দেখা গেল নো অবভিয়াস ক্যালকুলাই, হাওয়েভার আগের এক্সরেতে কোনো পাথর ছিল না, আপনি হয়তো ক্লিনিক্যালি সাসপেক্ট করেছেন। তাহলে কোন কম্পোজিশন এমন হলো যেটা এক্সরেতে ধরা পড়লো না অথচ পাথর বেরিয়ে আসলো? কোন ধরনের কেমিক্যালে? আমি দেখিয়ে দিলাম। অক্সালেট। ইউরিক ইউরিক অ্যাসিড। এটা কমন না? রক্তে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া যায় কিন্তু। তো তাদেরই স্টোন বেশিরভাগ ক্ষেত্রে এক্সরেতে ধরা পড়ে না। হ্যাঁ, এগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, কোন স্টোন কত পার্সেন্ট এক্সরেতে ধরা পড়ে। ক্যালসিয়াম থাকলে 80% ধরা পড়ে, তাও 20% ধরা পড়ে না, তাই না? আরেকটু যদি বলি, এই যে যারা স্টোন কম্পোজিশন, এই যে ক্যালসিয়াম অক্সালেট 20%, এই যে রেডিওলোসেন রেডিওলোসেন দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এক্সরেতে ধরা পড়ে না। ইউরেটের 10% কেস, মানে সাধারণত যত স্টোন ধরা পড়ে তাদের 10% কেস হয় ইউরেট স্টোন, এবং ইউরেট স্টোন গুলো এক্সরেতে ধরা পড়ে না, জেনতিন ধরা পড়ে না, এরপরও বেরিয়ে যেতে পারে। আমাদের প্রায় শেষ হয়ে গেল, আরেকটা কেসে যাই। কে পড়বেন? খুব দ্রুত পড়তে হবে। ডক্টর নাহিদ পড়বেন কি তাড়াতাড়ি? A 16 years old girl comes to your office complaining of blood in her urine. She is asymptomatic and not menstruating. Urinalysis reveals grossly pink urine, but urine dipstick is negative for blood. Which of the following foods is the likely cause?
খুব সিম্পল কথা। রুগী বলছেন রক্ত যাচ্ছে, আপনি ডিপিস্টিক করে বললেন যে এটা রক্ত না, এবং ফিমেল হওয়াতে মেনস্ট্রুয়েটিং লেডিও না। সিম্পল প্রবলেম হবে। আর এটা যদি ডিপিস্টিক না থাকে, আপনি তো ব্লাড মনে করে এবার দিয়ে দিলেন, ব্লাড আর আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান সব। এখন তাহলে কি কারণ? একটা ফুড। সেই ফুডটা কি হতে পারে বলেন তো? কোন ফুড খাইয়া এরকম লাল হয়ে গেছে ইউরিন? আমাদের ইয়ে নাকি এখন যে বাজারে লাল লাল ফুড আছে একটা, বিট কিডস স্যার। ওই যে চাইনিজ বিট ফুড, এটার কি বলে না? ড্রাগন। ড্রাগন, ড্রাগন, ড্রাগন ড্রাগনও স্যার, তো লাল। বিট হবে স্যার। বিট বিট। স্যার। হ্যাঁ, বিট। বিট। তাহলে এবার দেখেন যে ড্রাগ হিস্ট্রির কি বলে, ড্রাগ হিস্ট্রির সাথে খাবারের হিস্ট্রিও নিতে হয়, তাই না? হেমাচুরিয়া অ্যাসপিরিন দিয়ে অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিকোয়াগুলেন্টে করে, কিন্তু খাবারের রঙও ইউরিন দিয়ে চলে যেতে পারে। ভেরি সিম্পল প্র্যাকটিস, জিপি প্র্যাকটিস, হ্যাঁ, জেনারেল প্র্যাকটিস, এটাকে বলে সিউডো হেমাচুরিয়া। কাজে ডিপ স্টিক থাকা দরকার মনে হয়। এবার বলেন তো আপনারা, আমার মনে হয় আপনি একমত হবেন, চুপ করে থাকলেও বুঝে নিচ্ছি। জি ডিপ স্যার। স্টিক একটা রাখা দরকার। শেষ হয়ে গেল। একটু বোধহয় 5 মিনিট পরে শুরু করেছি, তো এই জন্য 5 মিনিট পরে শেষ হলো মনে হচ্ছে। সরি ফর দিস ডিলে ইফ ইট হ্যাম্পারস ইউ। আপনাদের কি মনে হয় আজকের আলোচনায় আমরা কিছু ওয়ে পেলাম স্যার, স্যার একটা এই স্যার অনেক ডিসকাশন অনেক অনেক থেকে? সুন্দর লাগছে। স্যার আমার একটা কোশ্চিন ছিল স্যার। অবশ্যই, স্যার, অবশ্যই বলেন। আর ওই আমার জিপিতে স্যার মানে জি। অনেক রুগী আল্ট্রাসোনোগ্রাম করতে দেয়, শুধুমাত্র ইয়ে আছে মানে মডারেট হাইড্রোনেফ্রোসিস, আর কিছু না, হ্যাঁ। স্টোন টেস্টন কিছু বলেন। এখন স্যার এই যে মডারেট মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, এটা স্টোন নাই, এটা মানে কিভাবে আগাবে স্যার মানে আচ্ছা, এটার এটা জন্য? সাধারণ জ্ঞানটা কাজে লাগায়। হাইড্রোনেফ্রোসিস ইজ আ আউটকাম অফ দ্য অবস্ট্রাকশন, তাই না? আপনি যে প্রশ্ন করছেন কানেক্টেড থাকছেন না কেন? আমি আপনাকে জি বলছি, জি মানে স্যার। আউটকাম অফ দ্য অবস্ট্রাকশন। এখানে কতগুলো সাধারণ জ্ঞান কাজে লাগাতে হবে। এই হাইড্রোনেফ্রোসিসটা মাইল্ড মডারেট যদি বলে, সেখানে মডারেট বলাটা বেশি গুরুত্বপূর্ণ। মাইল্ড যেটা, ক্লিনিক্যালি যেটা মাইল্ড, এটা আবার নর্মালও হতে পারে। নয়েজ যার হচ্ছে, একটু অফ রাখেন মাইক, আশেপাশে নয়েজ হচ্ছে তো আপনার, একটু অফ রাখেন কোন একজন। ডক্টর কুদ্দুসেরই মনে হয় নয়েজ আশেপাশে। তাহলে শুনেন শুধু। ডক্টর সাইফুল ঠিক আছে, নাইস, একেবারে কোয়াইট, ভালো। তো মাইল্ড যেটা সনোলজি, কিন্তু আরেকজনে করলে দেখা যাবে যে উনি কোনো কমেন্ট করছেন না, এমন ঘটে। ডক্টর সাইফুল কি বলেন? করতে পারে, অভিজ্ঞতা তাই বলে। জি কিন্তু স্যার। যেটা মডারেট বলেছে, এটা তো মাঝামাঝি, এখানে কিন্তু আরেকজন সাধারণত কমেন্ট করবেন, এবং আমরা তাদের উপর আস্থাও রাখছি। যদি এমন হয়, তাহলে অবস্ট্রাকশনের কমনেস্ট কজ কি? স্টোন, ইউরিনারি ট্র্যাক্টে। আর বয়স্ক পুরুষ যদি হয়, প্রোস্টেট। কথা হচ্ছে যে সিমটম নাই, প্রোস্টেটের হয়তো সিমটম নাই, কিন্তু প্রোস্টেট ব্লক করে দিচ্ছে, এমন একটা সিচুয়েশন। অথবা স্টোন, ছোটখাটো স্টোন মাঝে মাঝে ব্লক করছে, বোঝা যাচ্ছে না, এমন হতে পারে। এইটা হলো দুটো কারণ বললাম। আর কিছু কারণ হবে কনজেনিটাল প্রবলেম, ভিতরে ভিতরে ইউরিনারি ট্র্যাক্টটা পেঁচানো, সহজ ভাষায় বললাম। সেজন্য ব্লক ব্লক হয়ে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে। তো এখন যদি জিপের পজিশনে বসে আমি স্টোন না প্রোস্টেট না কি যদি বুঝতেই না পারি, আল্ট্রাসাউন্ড প্রোস্টেটকে নর্মাল বলছে, হিমাচুরিয়া নাই, খেয়াল করেন ডক্টর কুদ্দুসি প্রশ্নটা করেছেন, মানে আপনি কোরিলেট করতে পারছেন না, এটাই তো স্পেশালিস্টের কেস। আমার মনে হয় আমি উত্তরটা বলে ফেলেছি, হ্যাঁ? ডক্টর সাইফুলও বুঝেছেন। জি স্যার। কিন্তু আমার অ্যাডভাইস হবে, এই ধরনের হাইড্রোনেফ্রোসিস বাস্তবতার আলোকে, ওনার যেহেতু ইমার্জেন্সি না, রেনাল ফাংশনও যদি নর্মাল থাকে, খেয়াল করেন ক্রিয়েটিনিন নর্মাল থাকে, তাহলে ওনার রেনাল ড্যামেজ হচ্ছে না। আপনি 2 সপ্তাহ পরে প্রয়োজনে আল্ট্রাসোনোগ্রাম আবার আরেকজনকে দিয়ে করান, আমি এটাই অ্যাডভাইস করব। যার মডারেট হয়ে গেছে তার তো কিছু না কিছু সিমটম থাকার কথা, অথচ সিমটম নাই, তাহলে আপনাকে কনফিউজ করবে। আমি হলে তাই করব, 2 সপ্তাহ ওয়েট করে যদি আবারও একই রেজাল্ট আসে, আমি ইউরোলজিস্টকে রেফার করব। আর কোনো প্রশ্ন? স্যার অনেক সময় আল্ট্রাসোনোগ্রামে স্যার যে স্লাজ কথাটা আসে, স্যার স্লাজ। ক্লাজ মানে এগুলো স্টোন ফরমেশনের আগের অবস্থাই হবে। ওটা হয়তো একেবারে সলিড হয়ে স্টোনের মতো শেপ নেয়নি, আচ্ছা। ওখানে বালি 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 মনে হচ্ছে আর কি। এটি হয়তো বা সনোলজিক ফ্যালাসিও হতে পারে। ফ্যালাসি বুঝেছেন শব্দটা? আর্টিফ্যাক্ট, এমনও হতে পারে। যদি সিমটম না থাকে, আবারও বলবো ফলো আপ করেন। আল্ট্রাসাউন্ড তো ভেরি সিম্পল না, হ্যাজার্ড নাই, কিছু না, একটু খরচ হয়। তো একটু খরচ তো ভবিষ্যতের জন্য রোগীর কোনো কল্যাণকর।
হ্যাঁ, 2 সপ্তাহ পরে যদি আপনি মনে করেন যে রিলায়েবল সনোলজিস্ট, ওনাকে দিয়ে করাবেন 2 সপ্তাহ পরে রিভিউ করাবেন, অথবা আপনি যদি চান না আরেকজন এক্সপার্ট হ্যান্ড দিয়ে করাবেন। এটা ঘটে, আপনাদের অভিজ্ঞতা কিন্তু তাই বলে। এক সনোলজিস্ট সকালে দেখেছেন একরকম রিপোর্ট, বিকালে আরেকজন আরেক রকম বলছেন, বোথ আর কম্পিটেন্ট। এখন তো ডাক্তারি কাজ, আপনি ফাইন্ডিংটা ক্লিনিক্যালি কোরিলেট করতে পারে, এই জন্য আমাদের ডাক্তারি শিখতে হচ্ছে, পড়তে হচ্ছে। এটা গল ব্লাডারে স্লাজের শব্দ বেশি বলে আর কি, কারণ ওটা নর্মাল না, gallbladder, সেজন্য নর্মাল তো না, সেজন্য স্লাজ বলে। yes. ওকে, আর কিছু? আর কিছু না, তাহলে শেষ করি। সবাই যার যার মতো কাজে বিজি হয়ে যান, নেক্সট ক্লাসের জন্য তৈরি হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে থাকার জন্য। আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Thank you, sir. Salaam alaikum. ওয়ালাইকুম আসসালাম।